হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। তোর সাহস কিভাবে হয় আমার রুমে আসার? আপনাকে ডাকতে এসেছিলাম। ঠাস বিয়াদব, মুখে মুখে আবার তর্ক করিস। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, এখন রুম থেকে বেরিয়ে গাড়ির সামনে যা, আমি আসতেছি। আচ্ছা ম্যাডাম। আর একটা কথা মনে রাখবি, আমার ঘরে আর কখনো আসবি না। কখন কি চুরি করে নিয়ে যাবি কে জানে। যত সব ছোট লোক কোথাকার। তোদের কাছে কি আছে? তোদের থেকে 1000 গুণ বেশি টাকার জিনিস তো আমার রুমে আছে। কি বের হস না কেন? তাড়াতাড়ি এই রুম থেকে বের হ। যাচ্ছি ম্যাডাম, এই বলে চলে আসতে লাগলাম গাড়ির দিকে। একটু পর ম্যাডাম আসলো। 30 মিনিট গাড়ি চালানোর পর ম্যাডামের কলেজে চলে আসলাম। ম্যাডাম চলে গেলেন। যাক বাবা, বাঁচা গেল। চলেন এবার পরিচয়টা দিয়ে দিই। আমি শুভ, আমার বাবা একজন বিজনেসম্যান। বাকিটা বা হয় পরে বললাম। আর আমি যার কাছে চর খেলাম সে হচ্ছে নবীর সরকারের একমাত্র মেয়ে লিজা সরকার। তার বাবাও বিজনেসম্যান, আর আমি এখন শুধুমাত্র লিজার গাড়ির ড্রাইভার। এবার বাস্তবে আসা যাক। আমি গাড়িতে উঠছিলাম, তখন কে যেন পিছন থেকে। এই যে স্যার, আপনি এখানে কি করছেন? আমি পিছনে তাকিয়ে দেখি মিস্টার জামিনুর। এই তো এখানে আসলাম। আপনি এখানে কি করেন? আমি আমার মেয়েকে ভর্তি করাতে এলাম। ও আচ্ছা, ভালো। জি স্যার। ও, আমাদের অফিসের কি খবর? শুনলাম এবার নাকি অনেক লস হয়েছে, কিন্তু কেন জানি না স্যার। আচ্ছা, কালকে একটা মিটিং ডাকবে সকাল 10টায়। ওকে স্যার। আচ্ছা তাহলে এখন যান, আমি বিকালে অফিসে যাব। এটা বলার পর মিস্টার জামিনুর চলে গেলেন এবং দেখলাম লিজা ম্যাডাম আসতেছে। এই তো খুলতেছি। আমি দরজাটা খুলে দিলাম। ম্যাডাম গাড়িতে বসলেন এবং বললেন সামনে পার্কে নিয়ে যেতে। ম্যাডাম, আপনি ক্লাস করেন নাই কেন? তাতে তোর বাপের কি? ছোট লোকের বাচ্চা, তুই গাড়ি চালা। আমি আর কিছু না বলে গাড়িতে চলে যেতে লাগলাম। কিছুক্ষণ পর পার্কের সামনে এসে দেখি জীবন বসে আছে। মনে হয় আজ লিজার সাথে ব্রেকআপ করে দিবে। কি এত জরুরি তলব পড়লো তোমার? আই এম সরি, আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। কেন? তোমাকে অন্য একজন আমার থেকেও অনেক অনেক বেশি ভালোবাসে। আর যদি আমি তোমার সাথে রিলেশন রাখি তাহলে আমরা পথে বসে যাব। কে সে? আর কেনই বা পথে বসে যাবে তোমরা? আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। এই বলে জীবন চলে গেল আর ম্যাডাম কান্না করতে করতে গাড়ির কাছে চলে আসলো। গাড়িটা বাড়ির দিকে নিয়ে চল। মনে হয় জীবনকে হালকা ডোজে কাবু করতে পেরেছি, না হলে তাদের সাথে বসতে হতো। আচ্ছা ম্যাডাম, যাচ্ছি। গাড়িটা বাড়ির দিকে নিয়ে চল। এই বলে গাড়ি চালাতে শুরু করলাম। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। ম্যাডাম তার ঘরে চলে গেলেন, আমিও বাসায় চলে আসতেছি। এমন সময় জীবন কল করলো। হ্যালো স্যার। জি, কোনো চিন্তা করো না, কন্ট্যাক্টটা তোমরাই পাবে। ধন্যবাদ স্যার। আপনারা হয়তো ভাবতেছেন কিসের কন্ট্যাক্ট, আবার কেই বা আমি। আমার পরিচয়টা নায়িকার বান্ধবী বলবে। এখন আপনাদের কন্ট্যাক্টের ব্যাপারে বলতেছি। আসলে হয়েছিল কি, কাল দুপুরে আমি দেখি আমার ভালোবাসা মানে লিজা জীবনের সাথে ডেটে গিয়েছিল। এরপর আমি আমার বন্ধু মেহেদিকে কল করে বলি, টুট 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 কল রিং হচ্ছে। হ্যাঁ দোস্ত, কি খবর তোর? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। দোস্ত, আমাকে একটা বায়োডাটা দেওয়া লাগবে। তো এই কারণে কল দিছস? তো বল কার? জীবন চৌধুরী। দেখ, তোর ইমেলে তার ছবি পাঠাই দিছি। ওকে, দেখতেছি। 30 মিনিট পর কল করতেছি। আচ্ছা। একটু পর আবার কল দিলাম। কি কাজ হয়েছে? সে হচ্ছে মিস্টার রবিনের ছেলে। তারা 2 ভাই এবং MS গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। আর বড় কথা হচ্ছে আমাদের কোম্পানির সাথে বড় একটা ডিল হতে চলেছে তাদের। এই ডিলের জন্য তার ব্যাংক থেকে 30 কোটি টাকার লোন নিয়েছে। ও আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করতেছো কেন?
আজ যদি তুই না থাকতি তবে আজ আমি বেকার হয়ে ঘরে পড়ে থাকতাম। আরে পিছনের কথা বাদ দে। আচ্ছা পরে কথা বলুন নে, এবার কাজে মন দে। আর তার নাম্বারটা কে দিবে? 01975। ওকে বাই। আমি বাই বলে কেটে দিলাম এবং জীবনকে কল দিলাম। টুট করে রিং হচ্ছে। হ্যালো, কে বলছেন? আমি শুভ, তালুকদার গ্রুপের কোম্পানির চেয়ারম্যান। স্যার কেমন আছেন? আর কেনই বা আমাকে কল দিয়েছেন? ডিলের কাগজে কি কোনো সমস্যা আছে? না, ওইখানে কোনো সমস্যা নাই। সমস্যা আছে আপনাদের মাঝে। মানে? লিজাকে চাও নাকি ডিলটা চাও? সরি স্যার, বুঝলাম না। শোনো তাহলে, কালকে যদি তুমি লিজার সাথে ব্রেকআপ করে নাও তবে পরশুর মধ্যে তোমরা ডিলটা পেয়ে যাবে। কিন্তু কেন স্যার? আসলে আমি লিজাকে ভালোবাসি আর চাই তুমি লিজার জীবন থেকে সরে যাবে। আর যদি না যাও তবে ডিলটা আমার অন্য কোম্পানিকে দিয়ে দেব। না স্যার, এই কাজটি করেন না, তাহলে আমরা পথে বসে যাবো। তাহলে লিজাকে ভুলে যাও। ঠিক আছে স্যার, আমি ওকে ভুলে যাব। এর পরের কাহিনী তো আপনারা জানেন। আজ দুপুরের পর থেকে লিজাকে দেখতে না পেয়ে আবারও তার রুমের দিকে গেলাম। হঠাৎ আঙ্কেল ডাক দিল। শুভ বাবা, একটু গাড়িটা বের করো তো বাবা, লিজার কাজিন আসছে লন্ডন থেকে। ও আচ্ছা। আমি গাড়ি বের করে এয়ারপোর্টে গেলাম। ওখানে গিয়ে আমি যাকে দেখলাম, একটা মেয়ে আসছে। তাকে দেখে আমি পুরাই অবাক। এ তো রিয়া। রিয়া এখানে কেন? তখন হঠাৎ রিয়া যা বলে উঠলো তা শুনে আঙ্কেল তো পুরাই অবাক। কিরে রাজ, তুই এখানে? কিরে রিয়া, তুই কাকে রাজ বলে ডাকছিস? ওই তো গাড়ির সামনে যে দাঁড়িয়ে আছে তাকে। আরে ও তো শুভ, আমার ড্রাইভার। আরে রিয়াকে দেখছি আর ভাবছি কি বলে কাটানো যায়। ঠিক তখনই রিয়া আমার কাছে এসে বলল, কিরে রাজ, আমাকে চিনছস? কে আপনি? আর আমি তো শুভ। ভাগ্যটা ভালো, কারণ আমি লন্ডনে থাকতে ওখানে আমার নাম সবাইকে রাজ বলেছিলাম। আচ্ছা আঙ্কেল, এই বলে গাড়ি চালাতে লাগলাম। আপনারা হয়তো ভাবতেছেন রিয়াকে আর ও আমাকে কিভাবে চিনে। চলুন বলি। আমি আমার গ্র্যাজুয়েশন লন্ডনে কমপ্লিট করি আর সেখানে থাকতে আমার রিয়ার সাথে বন্ধুত্ব হয় আর পরবর্তীতে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। আঙ্কেল চলে এসেছি। ও আচ্ছা, আর রিয়া মামুনিকে কিন্তু সাবধানে নিয়ে যাবি। আচ্ছা আঙ্কেল, এই বলে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর রিয়া বলে উঠল, এই রাজ, গাড়ি থামা। এই সাতচুন্নি, বল কি হয়েছে? আর একটু হলেই তো তুই আমার প্ল্যানটা মাটি করে দিতি। কুত্তা, তুই আমাকে না চেনার ভান করছিলি কেন? আর তুই গাড়ির ড্রাইভার মানে? তোদের কোম্পানির কি হয়েছে? দোস্ত, তোমার বেস্ট প্রেমে পড়েছে, তাই এই সব নাটক। কি? তো কার প্রেমে? আপনার কাজিনের প্রেমে। কি সত্যি? না, মিথ্যা। কিভাবে, কখন? সে কি কিছু জানে? না, এখনো বলি নাই। মামা, পুরো ঘটনাটা খুলে বল তো। এখন না। না, তুই এখন বলবি। আচ্ছা বাবা, বলতেছি। তাড়াতাড়ি বল। আমার যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় তখন আমি দেশে চলে আসি। এটাই তো জানি, পরে কি হয়েছে সেটা বল। তখন আমি বাবাকে বলে ঘুরতে যাই সিলেটে। পরে? আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তখন দেখি কিছু লোক একটা গাড়িতে গুলি করতেছে। এরপর? আমার কাছে একটা বন্দুক ছিল, আমি সেটা দিয়ে গুলি করি। তখন ওই লোকগুলো পালিয়ে যায়। মামা, তোর কাছে বন্দুক কোথা থেকে আসলো? বাবা দিয়েছিল। জানিছি তো আমাদের কত শত্রু অভাব নেই, কখন কোন বিপদ চলে আসে, তাই বাবা দিয়ে বলেছিল যে সব সময় যাতে এটা আমার কাছেই থাকে। ও আচ্ছা, তো তারা যাকে গুলি করেছিল সে কে ছিল? আপনার আঙ্কেল। পরে কি হয়েছিল? পরে আর কি, গিয়ে দেখি আঙ্কেল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি দ্রুত তাকে নিয়ে হসপিটালে চলে যাই। ডাক্তাররা তাকে ওটিতে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডক্টর এসে বলে আঙ্কেল সুস্থ আছে। পরে? আঙ্কেলের কাছে যায়, তখন আমাকে দেখে বলে উঠল,
কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব বাবা, তুমি আমার জীবন বাঁচিয়ে আমার অনেক বড় উপকার করলে। বলো তুমি কি চাও? আমি চাই আপনি একটু চুপ করে থাকুন আর বিশ্রাম করুন, আর কিছু না। তারপর কি হলো? তখন আমি বাইরে চলে আসলাম। এসে ওনার ম্যানেজারের সাথে কথা বলতে বাইরে আসতে যাব, ঠিক তখনই তখন একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম আর কষে একটা থাপ্পড়ও খেলাম। কে মারলো তাকে? লিজা। তখন লিজা কি বলল? তখন তোমার কাজিন বলল। আমি তো তোর বোনকে থাপ্পড়তে যাব, ঠিক তখনই তার দিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে গেলাম। পুরোই চোখ দুটো টানা টানা, চোখগুলিতে পুরোই মায়া ভরা ছিল। মানে প্রথম দেখাতেই তাকে ভালোবেসে ফেললাম আর কি। না রে, সে যে আমাকে কখন বকে চলে গেছে আমি জানি না। আমার হুঁশ ফিরল একটা বাচ্চার কান্না শুনে। তখন কি তুই জানতি লিজাই যে আঙ্কেলের মেয়ে? না, আমি হাসপাতালে পুরোটাই খুঁজলাম আর পেলাম না তাকে। তাই আমি হাসপাতাল থেকে বের হয়ে বাড়িতে চলে আসলাম। তো তুই জানলি কি করে লিজা যে এইখানে থাকে? তখনও জানতাম না। একদিন হঠাৎ লিজাকে শপিং মলে দেখতে পাই। সে গাড়ি নিয়ে শপিং মল থেকে চলে যাচ্ছিল। তারপর আমি ওকে ফলো করি। আর তখন তুই তার পিছন পিছন চলে আসছস আঙ্কেলের বাসায়, ঠিক বলেছি না? একদম। পরে আমার বন্ধু মেহেদিকে কল করে বলি এই বাড়ির মালিকের সমস্ত তথ্য আমাকে দিতে। ও কিছুক্ষণ পর সব তথ্য দেয় আমাকে। এরপর কি হলো? আমি শুনে তো পুরাই অবাক। এ তো নবীর সরকারের মেয়ে, মানে আমি যাকে ওই দিন বাঁচিয়েছিলাম। এবং এনার সাথে আমার আব্বুর খুব ভালো খাতির। যখন এত ভালো খাতির, তাহলে তো তোর বাবাকে বলে বিয়ে করে ফেলতে পারতি। সেটা অবশ্য পারতাম, কিন্তু সত্যিকারের ভালোবাসাটা হয়তো পেতাম না। ও, তো পরে এই ড্রাইভারের চাকরি কি করে পেলি? তখন আমি আঙ্কেলকে কল করি। হ্যালো, কে বলছেন? জি, আমি শুভ। কোন শুভ? ওই তো ওই দিন আপনাকে যে হাসপাতালে নিয়ে গেছিল। ও বাবা, তুমি ওই দিন আমাকে যে রেখে আসলে আর দেখতে গেলে না, আর তোমার কোনো নাম্বারও আমাকে দিয়ে আসলে না। আসলে আঙ্কেল এতদিন একটু ব্যস্ত ছিলাম, তাই তো আর কল দেওয়া হয়নি। তো আঙ্কেল এখন কেমন আছেন? এই তো আগের থেকে অনেক সুস্থ আছি। তো বাবা, তুমি এখন কোথায় আছো? এই তো আঙ্কেল ঢাকায়। তো সময় করে একদিন আমাদের বাসায় চলে এসো। এটা শোনার জন্য তো আপনাকে কল দিচ্ছি। না আঙ্কেল? না বলতে হবে না। আচ্ছা আঙ্কেল, বলেন কবে আসবো? কাল চলে এসো। আচ্ছা আঙ্কেল, বলে কলটা কেটে দিয়ে কতক্ষণ লুঙ্গি ডান্স দিলাম। তাই নাকি রে? তো এখন একটু দে তো। কি দিমু? না কিছু না, পরে বল। পরে চলে গেলাম আঙ্কেলের বাসায়। গিয়ে আঙ্কেলের সাথে নিচে বসে গল্প করতেছিলাম। একটু পরে দেখি উপর থেকে লিজা নামতেছে। তাকে তখন পুরাই পরীর মতো দেখাচ্ছিল, শাড়ি পরেছিল। বলতে গেলে পুরাই সেই লাগতেছিল তাকে। আমি তো দেখে আবার ক্রাশ খেলাম। থাক থাক, আর বলতে হবে না। আমি জানি লিজা কতটা সুন্দর। এই সব বাদ দিয়ে তুই ড্রাইভার হলি কিভাবে সেটা বল। আমি তো তাকে দেখে বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার হুঁশ ফিরলো লিজার চিৎকারে। বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না। না আঙ্কেল, কিছু মনে করিনি। তো বাবা, তুমি এত ব্যস্ত ছিলে কিসের জন্য? না মানে আঙ্কেল, একটা চাকরি খুঁজছিলাম আর কি। তো চাকরিটা কি পাইছো? না আঙ্কেল, তবে নিশ্চয় হয়ে যাবে। আমি তো আপনার এইখানে চাকরি করার জন্যই তো আসছি। কি কিছু বলবা নাকি? না আঙ্কেল, কিছু বলি নাই তো। ও আচ্ছা, তো তুমি কি কি কাজ পারো? সব কাজই পারি। গাড়ি চালাতে পারো? জি আঙ্কেল। তবে কাল থেকে চলে এসো। কোথায়? কাজে। তুমি আমার মেয়ের গাড়ি চালাবে। আর তখন থেকে আমি তোর ড্যামে বোনের ড্রাইভার হয়ে আছি। বুঝছি। এবার চল তাহলে, তা না হলে আমার রক্ষা নাই। ও আচ্ছা, চল তাহলে। কিছুক্ষণ পর আমরা বাসে চলে আসছি। বাসায় এসে দেখি লিজা বাইরে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নামতেই ঠাস ঠাস মানে আর দুইটা চর আমার গালে বসিয়ে দিল আর বলে উঠলো, অয় ছোট লোকের বাচ্চা, তুই এত দেরি করলি কেন আসতে? এয়ারপোর্ট থেকে আসতে এতক্ষণ সময় লাগে নাকি? না মানে ম্যাডাম, রাস্তায় অনেক জ্যাম তো তাই। আমি কথা শেষ না করতেই আবার দুইটা থাপ্পড় পড়লো আমার গালে।
ঠাস ঠাস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস বেয়াদব। তখনই রিয়া বলে উঠল, লিজা, তুই এভাবে ওকে মারছিস কেন? না আপু, তুমি এসব বুঝবে না। আচ্ছা বুঝলাম, কিন্তু তুই আর কখনো যদি ওকে মারোস তাহলে তোর খবর আছে। কেন আপু ওকে মারলে? তোমার সমস্যা কি? সমস্যা যেটাই হোক, তোকে যা বলছি তাই করবি। আচ্ছা আপু, তুমি যা বলবে তাই হবে। এখন ভেতরে চলো। আচ্ছা চল। ওই ছোট লোকের বাচ্চা, আপুর ব্যাগ ভিতরে নিয়ে রাখ। আচ্ছা ম্যাডাম। এই বলে রিয়ার ব্যাগ ভিতরে নিয়ে রাখলাম এবং বাইরে চলে আসলাম। রিয়া বলল রাতে ঘুরতে যাবে, তাই ওই দিন আমি আর বাসায় যাইনি। সন্ধ্যার সময় রিয়াকে ডাকতে গেলাম, কয়টার দিকে সে ঘুরতে যাবে। কিরে, কয়টার সময় ঘুরতে যাবি? ও হ্যাঁ, আমার তো মনে ছিল না। তুই দাঁড়া, আমি রেডি হয়ে আসি। আর হ্যাঁ, আজকেই কিন্তু তোর ফার্স্ট ডেটিং। মানে? মানে তোকে বুঝতে হবে না। আর তুই গিয়ে লিজাকে ডেকে আন। আচ্ছা মামা, যাইতেছি। এই বলে চলে আসলাম লিজার রুমে। দরজাটা খোলা ছিল, তাই সোজা তার রুমে চলে যাই। গিয়ে আমি যা দেখলাম তা দেখে আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি লিজার রুমে গিয়ে দেখি লিজা সেই সুন্দর করে সেজেছে। আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। সে একটা শাড়ি পরেছে খয়েরি কালারের, সাথে ম্যাচিং ব্লাউজ, হালকা মেকআপ, দেখতে জাস্ট ওয়াও। আমি তো লিজার দিকে কতক্ষণ তাকিয়েছিলাম আমি বলতে পারছি না। আমার হুঁশ ফিরল লিজার ডাকে। কিরে, এইভাবে কি দেখতেছ? তো তোমাকে। কি বললে বেয়াদব? না ম্যাডাম, কই কিছু বলিনি তো। না, তুই আমাকে তুমি করে বলছ কেন? কোথা থেকে যেন রিয়া এসে লিজাকে থামিয়ে দিয়ে বলছে, লিজা, তুই থামবি? সারাদিন কি পাইছস? হ্যাঁ, যখনই দেখি তুই রাজের সাথে ঝগড়া করস, কি পাইছস তুই? হ্যাঁ আপু, এই রাজটা কে? সরি, ভুলে রাজ বলে ফেলছি। তুই শুভর সাথে আর খারাপ ব্যবহার করবি না, বুঝছস? ও আমাদের বাড়ির চাকর, আমি ওর সাথে যা খুশি করব, তাতে তোমার কি? প্রথমত সে তোর থেকে অনেক বড়। আর কি আপু, বল। আমি পরিস্থিতির অবস্থা থেকে রিয়াকে বলে উঠলাম, রিয়া ম্যাডাম চলেন, দেরি হয়ে যাইতেছে তো। আচ্ছা চল তাহলে। লিজা, তুই কি রেডি তো? জি আপু, রেডি। ওয়াও, তোকে তো খুব সুন্দর লাগতেছে। জানি তো, এবার চলো। আচ্ছা চল। আমি নিচে গিয়ে গাড়ির সামনে চলে গেলাম। তখনই দেখি লিজা আসতেছে। আমি তার দিকে তাকিয়ে আছি। আমার কাছে মনে হইতেছে উপর থেকে পরি নামতেছে। তখনই রিয়া আমার কানের কাছে এসে বলল, শুধু ভাবিকে দেখলে হবে, আমাদের দিকেও তাকাতে হবে তো নাকি? কিছুটা লজ্জা পেয়ে বলে উঠলাম, ধুর, তুমিও না। হইছে হইছে, আর লজ্জা পেতে হবে না, এবার চল। আমি গাড়িতে উঠে বসেছি, রিয়া আর লিজা পিছনে বসেছে। আমি গাড়ি চালাচ্ছি তো চালাচ্ছি। কিছুক্ষণ পর রিয়াকে জিজ্ঞেস করলাম, রিয়া ম্যাডাম কই যাইবেন এখন? রিয়া অগ্নিদৃষ্টিতে আমাদিকে তাকিয়ে বলল, আচ্ছা, শপিং মলে চল। আর আর হ্যাঁ, তুই আমারে ম্যাডাম বলে ডাকবি না, আমাকে তুই করে ডাকবি। আচ্ছা ম্যাডাম। কি? সরি ম্যাডাম। আবারও? আচ্ছা, আর হবে না। আমি একটা জিনিস খেয়াল করলাম, লিজা কেন চুপচাপ বসে আছে। এই সময় কোথা থেকে যেন একটা বুলেট এসে গাড়ির চাকায় লাগলো এবং গাড়িটা পুরোপুরি উল্টে গেল। আমি আমার বন্দুকটা নিয়ে কোনো রকমে গাড়ি থেকে বের হলাম। বের হয়ে দেখি কাউকে দেখা যাইতেছে না। তখন আমার বডিগার্ডরা আমার কাছে আসে। ও বলতে ভুলে গিয়েছিলাম, আমার বডিগার্ডরা সবসময় আমার আশেপাশেই থাকে। আমি ওদের সাহায্য নিয়ে লিজা ও রিয়াকে বের করলাম। দেখি লিজার মাথা অনেকখানি কেটে গেছে আর অনেক রক্ত পড়ছে। অন্যদিকে রিয়ারও অবস্থা অনেক খারাপ। তাড়াতাড়ি আমি তাদের নিয়ে হসপিটালে গেলাম আর আমি ডাক্তারকে চিৎকার করে ডাকতেছি, ডাক্তার, ডাক্তার। তখনই আমার আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আম্মু আমার পাশে বসা আর মনে হইতেছে আমি আমার বাসায়। তবু শিওর হওয়ার জন্য আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু আমি কোথায়? তুই বাসায়, আর তুই 3 দিন অজ্ঞান অবস্থায় ছিলি। কি? আমার কি এমন হয়েছিল? তুই যখন ছোট ছিলি তখন তোর মাথায় একটা আঘাত পাস।
সেই আঘাতের ওপর আবার আঘাত লাগার কারণে তুই সেন্সলেস হয়ে যাস। ও আচ্ছা, বুঝছি। আর লিজার কি অবস্থা? ও ভালো আছে। আর রিয়া? সেও ভালো আছে। তারা এখন কোথায়? ওদের বাসায়। আমি উঠে যাব, তখনই আম্মু বলে উঠল, এখন উঠতে হবে না, এখন তুই রেস্ট নে। আচ্ছা। তখনই বাবার আগমন। আমার সুপারম্যান এখন কেমন আছে? ভালো আছি। তো বাবা, বৌমাকে কবে আমাদের বাড়িতে নিয়ে আসবে? খুব তাড়াতাড়ি। আচ্ছা, তো এবার ঘুমাও। কালকে থেকে তাহলে আবার তো তোমাকে পটাতে যেতে হবে। কিছুটা লজ্জা পেয়ে বললাম, ঠিক আছে আব্বু। আব্বুর কথা শুনে আব্বুকে বলে উঠল, ছেলের এই অবস্থা, আর তুমি কিনা ছেলেকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ। আম্মু, কোনো সমস্যা হবে না, তুমি শুধু আমার জন্য দোয়া করো। দোয়া তো সবসময় তোদের জন্য করি। এবার চলো, ছেলেটাকে একটু ঘুমাতে দাও। তখন আম্মু চলে গেল। আমিও দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে আমার ফোনটা অন করতেই দেখি অনেক মেসেজ দিয়েছে। আমি সব মেসেজ চেক করে ফ্রেশ হয়ে নাস্তা করে লিজাদের বাড়ি চলে গেলাম। তখনই আঙ্কেলকে দেখতে পেলাম। আঙ্কেল আমাকে দেখেই বলে উঠল, শুভ, কি খবর তোমার? আর তোমার ফোন বন্ধ ছিল কেন? ভালো আছি। লিজার রিয়ার কি খবর? ওরা ভালো আছে। বাবা, তোমার সাথে একটা কথা ছিল। জি আঙ্কেল, বলেন। আসলে বাবা, আমি চাইতেছি লিজাকে লন্ডনে পাঠিয়ে দিব। আর যদি তুমি রাজি থাকো, তাহলে তুমি যদি ওর সাথে যাইতা, তাহলে আমি একটু স্বস্তিতে থাকতে পারতাম আর কি। তো মহা খুশি। তখন আমি বলে উঠলাম, ঠিক আছে আঙ্কেল, আপনি সকল ব্যবস্থা করেন। আর আমি গিয়ে রিয়া এবং লিজা ম্যাডামকে দেখে আসছি। আচ্ছা, যাও। আমি প্রথমে রিয়ার রুমে গেলাম এবং বললাম, রিয়া, আসতে পারি? রিয়া আমাকে দেখে আমাকে সোজা জড়িয়ে ধরলো এবং বলল, এতদিন কোথায় ছিলে? হ্যাঁ, কিরে তুই কান্না করতেছিস কেন? আর আমি তো আমাদের বাসায় ছিলাম। তাহলে তুই আসস নাই কেন এইখানে? আমি অচেতন অবস্থায় ছিলাম, আর কালকে আমার জ্ঞান ফিরেছে। আর আজ আমি তোর সামনে। তার ঠিকানাটা দিয়ে যাস নাই কেন? আরে ওইসব কথা বাদ দে, এবার বল, তোর ভাবি কোথায়? ওর রুমে মনে হয়। আচ্ছা, ভালো তো, আমি গিয়ে তোর ভাবির সাথে দেখা করে আসছি। আচ্ছা চল তাহলে। তুই কই যাবি? ভাবির কাছে। কেন? একটু কাজ আছে। তো চল। আমি আর রিয়া লিজার রুমে চলে গেলাম। গিয়ে দেখলাম লিজা কলেজে যাওয়ার জন্য রেডি হইতেছে। লিজা প্রথমে আমাকে দেখে আমার কাছে আসলো। চুরি করে নিয়ে যাবে? তুমি হাসছো কেন? শুভ তোর ঘর থেকে চুরি করবে, তাই শুনে হাসি পেল আর কি। লিজা ম্যাডাম, আচ্ছা আমি নিচে যাচ্ছি। আর রিয়া ম্যাডাম, আপনার সাথে আমার একটু কথা আছে, যদি নিচে আসতেন। আচ্ছা চল। বাহিরে এসে রিয়াকে দিলাম এক ধমক। ওই, তুই আমারে বকতেছস কেন? তোর বকবো না তো কি করবো? আর একটু হইলেই তো সব বলে দিতি। বলা তো দরকার, তুই কে ওকে সেটা বলা দরকার। আমি তোর অপমান সহ্য করতে পারি না। সেটা না হয় আমি বুঝতে পারছি, কিন্তু আর একটু হলেই তো। আমাকে থামিয়ে রিয়া বলে উঠল, আচ্ছা এইসব বাদ দে, তুই লিজাকে সব বলে দিস না কেন? আমি চাই লিজা যাতে আমাকে ভালোবাসে, আর টাকা পয়সাকে নয়। আচ্ছা, মাই কিউট শালি। তুই আর কি বানাবি আমাকে বলতো? তোকে আবার কি বানালাম? এই, একবার বোন, একবার মামা, একবার শালি। তো তুই কোনটা হতে চাস? আমি চাই তোর বউ হতে। কি? কই কি? তুই একটু আগে কি বললি? বললাম তোর বোন হব আমি। ও আচ্ছা। কি আচ্ছা? বোন হবি, ভালো কথা, কিন্তু আমি তোকে আমার সম্পত্তির ভাগ দেব না। এটা শুনে রিয়া আমাকে মার দিতে লাগলো আর বলল, তোর সম্পত্তির ভাগ কে চাইছে বল? আমি তোকে আমার সম্পত্তির ভাগ দিমনে। যা, আমি তোর মতো এত খারাপ না, বুঝলি? আইছে রে আমার ভালো মানুষটারে। হুম। আচ্ছা রিয়া ম্যাডাম,
আপনি চলেন, আমি না হয় আপনাকে নিয়ে ঘুরতে যাব। আচ্ছা, আমি 2 মিনিটে আসছি। আমি গাড়িতে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পর রিয়া আর লিজা আসছিল। রিয়া আগে আগে আসলো আর লিজা রিয়ার পিছু পিছু। আর আমি লিজাকে দেখে তো পুরাই অবাক, কারণ তাকে দেখতে জাস্ট ওয়াও লাগতেছে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তখনই রিয়া আমার কাছে এসে বলল, ভাই, আমার ভাবির দিকে আর তাকাইও না, নজর লেগে যাবে তো। ভেবা চেকা খেয়ে বলে উঠলাম, কই না তো, কি দেখলাম? ভাই, আর তোতলাতে হবে না, আমি বুঝি সব বুঝি। কি এখন কি তুই আমার সাথে ঝগড়া করবি? না ভাই না, আমি কি তোর সাথে ঝগড়া করতে পারি? আচ্ছা চলেন। আমি গাড়িটা স্টার্ট দিয়ে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর আমরা রিয়ার কলেজে চলে আসলাম। রিয়া আর লিজা নিচে নামে। তখনই দেখলাম একটা মেয়ে এইদিকে আসতেছে। ও তো জান্নাত। ও এইখানে কি করতেছে? তখনই জান্নাত আমার কাছে আসলো আর বলতে লাগলো, রাজ, তুই এখানে? আমি তোদের বাড়িতে গিয়ে শুনলাম তুই নাকি এখনো দেশে ফিরে আসিস নাই। জি, কে আপনি? আর আপনি আমাকে রাজ বলছেন কেন? কি তুই এসব কিছু বলছো? আমি জান্নাত, তোর জান্নাত। আরে জান্নাত, তুই এইখানে কি করস? আমি হলাম এই কলেজের। রাজ, তুমি আমাকে চিনতে পারছো না? আমি জান্নাত, তোমার জান্নাত। তখনই রিয়া বলে উঠল, আরে জান্নাত, তুই এখানে কি করস? এই তো আমি হলাম এই কলেজের টিচার। ও আচ্ছা, ভালো। তো কেমন আছিস তুই? রিয়া ম্যাডাম আঙ্কেল কল করেছিল, অফিসে যেতে বলেছে আর বলেছে আপনাকেও সাথে নিয়ে যেতে। কথাটা মিথ্যে বললাম এখান থেকে সরার জন্য। ও আচ্ছা, চল তাহলে। আর জান্নাত, পরে কথা হবে, কেমন? এই রাজ, তুই রিয়াকে ম্যাডাম বলছিস কেন? এই দিকে তো লিজা একটু পর পর এদিক সেদিক তাকাচ্ছে। সে তো কিছুই বুঝতে পারছে না। লিজার এই অবস্থা দেখে আমার প্রচুর হাসি পাচ্ছে। আমি খুব কষ্টে আমার হাসিটা আটকিয়ে রাখলাম। আরে, ও রাজ হতে যাব কেন? ও তো আমার বোনের মানে লিজার ড্রাইভার। জান্নাত মনে হয় রিয়ার কথা শুনে আকাশ থেকে পড়লো। কি তুমি কি ফাজলামি করছিস আমার সাথে? আরে না, তোকে আমি পরে সব বুঝিয়ে বলবো, এখন আসি। জান্নাত কিছু বলতে যাবে, তখনই রিয়া গাড়িতে উঠে গেল। জান্নাত আর কিছুই বলতে পারলো না। এরপর আমি গাড়িটা স্টার্ট দিয়ে আবারও চলতে শুরু করলাম। আর ওইদিকে লিজা জান্নাতকে জিজ্ঞাসা করতেছে, ম্যাডাম, আপনি কি শুভকে আগের থেকে চিনেন? শুভটা আবার কে? আপনি যাকে রাজ ভেবেছিলেন। আমি ভাবছি না, আমি 100% শিওর ওই রাজ। কিভাবে শিওর হলেন? তখনই ঘন্টা পড়ে গেল আর জান্নাত বলে উঠল, আমরা এই নিয়ে ছুটির পর কথা বলছি। তুমি কিন্তু রাজ বা শুভ যেই হোক তাকে কিছু বলবে না। ওকে ম্যাম। এবার ক্লাসে চলো। এই বলে তারা ক্লাসে যাচ্ছিল। আর এদিকে শুভ কিছু দূর যাওয়ার জন্য রিয়াকে বলে উঠল, ধন্যবাদ দোস্ত। কেন? চল আমরা পার্কে গিয়ে বসি। আঙ্কেল না তার অফিসে যেতে বলেছে? আগে চল, পরে বলতেছি। আচ্ছা চল তাহলে। কিছুক্ষণ পর আমরা পার্কে চলে আসলাম। আরে এই তো আমি। তখনই রিয়া আবার বলে উঠল, এবার তো বল। আচ্ছা বলতেছি। তখন মিথ্যা বলছিলাম ওইখান থেকে আসার জন্য, তা না হলেই তো জান্নাত আমার পেটে সব কথা বের করে ফেলতো। তুই তো জান্নাতকে চিনিস। তা ঠিক বলছস, কিন্তু তুই আমারে ধন্যবাদ দিছস কেন সেটা তো বুঝলাম না। ওইখানে কথা ঘোরানোর জন্য। ও বুঝছি। কিন্তু আমি তো একটা কথা বুঝতেছি না। কি বুঝতে পারস নাই? আচ্ছা রিয়া, জান্নাতের পরিবারের সবাই না লন্ডনে থাকে? হ্যাঁ ঠিকই তো। তো জান্নাত এখানে কি করে? তা তো বলতে পারি না। আচ্ছা তুই একটা কাজ করতে পারবি? কি কাজ রে? তুই আজ বিকেলে জান্নাতের সাথে মিট কর আর জানার চেষ্টা কর। আচ্ছা করতেছি। তো কি এখন এইখানেই বসে থাকবি নাকি একটু হাঁটবি? আচ্ছা চল ওই দিকটায় যাই। তুই তো ফুচকা পছন্দ করস। সেটা আর বলতে।
আচ্ছা লিজা, রাজ ওরফে শুভ আমাদের বাসায় কতদিন থেকে আছে? এই তো 6 মাস। ও আচ্ছা, তো এই 6 মাসে শুভর ব্যবহার কি কিছু লক্ষ্য করেছো? না, তেমন কিছু লক্ষ্য করি নাই তো। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ম্যাম, একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। এই রাজটা কে, আর ওর সাথে আপনার কি সম্পর্ক? কি এখানে কি বলতে হবে? ম্যাম, এখন বললে ভালো হতো। আচ্ছা বলছি। আসলে রাজ আর কেউ না, রাজ হচ্ছে তালুকদার গ্রুপ অফ কোম্পানির মালিক। সে লন্ডনে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। সারা বিশ্বের প্রায় 50টি দেশে তাদের কোম্পানির শাখা রয়েছে। বলতে গেলে বাংলাদেশের টপ 5টি ধনীদের মধ্যে রাজদের নাম আছে। এখন আসি তাদের বাড়ির দিকে। তাদের বাড়ি তো যেন বাড়ি না, পুরো একটা রাজপ্রাসাদ। সেখানে তার বাবা মা এবং ভাই থাকে। তার বোন লন্ডনে সেটেল। লন্ডনের শাখাটা তার দুলাভাই চালায়। ও, তাহলে রাজরা এত বড় লোক? তো তুমি রাজকে কিভাবে চিনো? আমি, রাজ আর রিয়া, আমরা 3জনই একই সাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমরা 3জনই খুব ভালো বন্ধু। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি রাজকে খুব ভালোবাসি। তার জন্যই আমার বাংলাদেশে আসা। মানে আপনি কি বাংলাদেশী না? কিন্তু আমার বাবা মা সবাই লন্ডনে থাকে, আর আমিও তাদের সাথে লন্ডনে থাকি। ও আচ্ছা ম্যাম, আরেকটা বিষয়। কি? আপনি আমার ড্রাইভার ওরফে শুভকে রাজ বলে ডাকছিলেন কেন? কারণ আমার মনে হয়েছিল ওই ছেলেটাই রাজ। তার মুখটাও আমি ভালো করে দেখতে পাইনি। ও আচ্ছা। হ্যাঁ আপু, বলো। কিরে, তুই কই? এই তো, আমি আর তোমার বেস্ট ফ্রেন্ড ওরফে জান্নাত ম্যামের সাথে ক্যান্টিনে আছি। তোরা থাক, আমি আসতেছি। এই বলে রিয়া কলটা কেটে লিজাদের কাছে চলে গেল। ওখানে গিয়েই জান্নাতকে বলতে লাগলো, সরি রে, তখন তাড়াহুড়োতে ছিলাম তো, তাই তোর সাথে কথা বলতে পারি নাই। প্লিজ রাগ করিস না। আরে কিসের রাগ? আমি তো কোনো রাগ করিনি। ও তাহলে তো ভালোই। আচ্ছা চল। কোথায় যামু? কেন, আমাদের বাসায় আজ সারাদিন গল্প করমু। আজ যাবো না রে, পরে একদিন যামু। লিজা, তুমি গিয়ে গাড়িতে বসো, আমি তোমার ম্যামকে নিয়ে আসছি। আচ্ছা। এই বলে লিজা চলে গেল গাড়ির দিকে। জান্নাত, তোর সাথে আমার কিছু কথা আছে। কি বলবি বল। খুবই গুরুত্বপূর্ণ কথা, মানে রাজের বিষয়ে। রাজের বিষয় মানে? তা আমি বাসায় গিয়ে বলবো। আর প্লিজ তুই গাড়িতে গিয়ে ড্রাইভারকে তুই কোনো কথা বলবি না। ঠিক আছে, কিন্তু কেন? কারণ সুইপ রাজ। কি 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 বলছো তুই? আর বাকিটা না হয় বাসায় গিয়েই বলি। আচ্ছা চল। এই বলে জান্নাত আর রিয়া গাড়িতে গিয়ে বসলো। জান্নাত তো আমার দিকে একদিনে তাকিয়ে আছে, যেন আমি কোনো এক আসমানি। সে যদি আমার থেকে চোখ সরিয়ে নেয় তাহলে আমি সেখান থেকে পালিয়ে যাব। এভাবে গাড়ি চালাতে চালাতে লিজাদের বাড়িতে চলে আসলাম। এরপর লিজা চলে গেল তার রুমে, আর রিয়া জান্নাত তাদের রুমে। আমাকেও নিয়ে গেল তাদের সাথে। এরপর এটুদের সব বললাম, কেন আমি এইখানে এসেছি, কতদিন ধরে এসেছি, এইসব। আমার কথা শুনে জান্নাতের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে আর কোনো কথা বলতে পারছে না। প্রায় 10 মিনিট পর জান্নাত বলে উঠল, রাজ। কি? রাজ, রিয়া যা বলছে এটা কি সত্য? কিন্তু আমি যে তোকে খুব ভালোবাসি। আমি তো সেই দিন তোকে বলেছিলাম, আমি শুধু তোকে আমার বন্ধু ভাবি, আর কিছুই না। আমার মাঝে কিসের কমতি আছে? কোনো কিছুই নাই। তুই দেখতে সুন্দর, তোর ভাবার অনেক টাকা আছে, তবু আমি তোকে শুধুমাত্র আমার বন্ধুই ভেবেছি, আর আজীবন আমি তোকে বন্ধুই ভাববো। বুঝছি। তো বুঝলে ভালো। খুব ভালোবাসো চোখে? নিজের চাইতেও বেশি। দোয়া করি তোদের ভালোবাসা যেন পূর্ণতা পাক। আসি রে, খুব ভালো থাকিস। এই বলে জান্নাত কান্না করতে করতে চলে গেল। তার চলে যাওয়া একজন দেখেছিল, আর সে আর কেউ নয়, সে হলো। ম্যাম,
আপনি কান্না করতেছেন কেন? না, তেমন কিছু না। কি হয়েছে ম্যাম, বলেন প্লিজ। বলছি না কিছু হয় নাই। এটা বলেই চলে গেল আর লিজা জান্নাতে চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এরপরে লিজা রিয়ার রুমে গিয়ে দেখে আমি আর রিয়া কথা বলতেছিলাম। আমাদের কথা দেখে লিজা তো অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। রিয়া লিজাকে দেখে বলে উঠল, কিরে কিছু বলবি নাকি? ম্যামের কি হয়েছে, কান্না করতেছে কেন? তেমন কিছু না। ওই ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি করস? ম্যাডাম আসলে রিয়া ম্যাডাম আমাকে ডাকছিল, তাই আসছিলাম আর কি। তো এখানে কি করতেছ? এই তো যাচ্ছি ম্যাডাম। যা তো, দাঁড়িয়ে আসুত কেন? আমি চলে যেতে লাগলাম, তখনই লিজা বলে উঠল, এই শুভ, তো 7 দিনের ছুটি। কেন ম্যাডাম? এই 7 দিন তোর কোনো কাজ নেই তাই। ম্যাডাম এতদিন আসলে আপনারা তো বোঝেন নাই, নিজের ভালোবাসার মানুষকে এতদিন না দেখে রাখতে হবে। তোকে 7 দিন ছুটি দিয়েছি, আর 7 দিন যাতে তোকে না দেখি। আচ্ছা ম্যাডাম। আমি চলে আসলাম, গাড়িতে উঠলাম, তখনই আমার এক বন্ধু কল দিয়েছে। কি খবর তোর? ও আচ্ছা, বুঝতে পারছি, তো কোথায় আসবো? এরপর রাজু ঠিকানা দিল। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম, এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। সন্ধ্যায় রাজুর দেওয়া ঠিকানায় চলে গেলাম। ওখানে গিয়ে দেখি সব বন্ধুরা আগে থেকে হাজির। কি রে দোস্ত, কি খবর? তোরা কেমন আছিস? তোরা? তুই তো আমাদের এখন পুরোই ভুলে গেছিস। এবার বল ভাবির কি খবর, আর আমাদের সাথে ভাবির মিট করাবি কবে? সময় হোক, ঠিকই দেখা করব। তা না হয় করাবি। বল তো আমরা এখানে কেন এসেছি? কেন, আবার আড্ডা দিতে? আরে না, আমরা এখানে এসেছি আমাদের নতুন ভাবিকে দেখতে। মানে হলো গিয়ে আমাদের বন্ধু রাজুর বিয়ে কয়েকদিন পর। কি, রাজুর বিয়ে নাকি? ভাই। তো আগে বলিসনি কেন? হঠাৎ বিয়ে ঠিক করেছে, আর মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, তাই তোরে আর সিফাতরে এখানে এনেছি তোদের ভাবিকে দেখাতে। তাই নাকি মামা? মামা। তো রাজু, আমাদের ভাবি একা আসবে নাকি তার সাথে আর কেউ আসবে? তার সাথে আরো 2 বান্ধবী আসবে। ও আচ্ছা, তো কখন আসবে? তখনই রেস্টুরেন্টে 3টা মেয়ে ঢুকলো। ওই তো এসে গেছে। আরে রাজু ভাই, এখানে তো আমি 3টা পরী দেখতেছি, আমাদের ভাবি কই? ওই তো আসলে দেখা মনে। তখনই আমার ফোনে একটা কল আসে। আমি ওইখান থেকে একটু সাইডে চলে গেলাম, আর ওইদিকে 3টি মেয়ে হাজির। তারা রাজু আর সিফাতের সাথে কথা বলতেছে। আমার কথা বলা শেষ, আমি আবার ওদের সাথে গিয়েই বলতে শুরু করলাম, কিরে তোরা আমাকে ছাড়া কথা বলা শুরু করে দিলি? না রে, তোরে ছাড়া আমি কি কিছু করেছি? তোকে দেখাবো বলেই তো ওকে এখানে ডাকছি। আমি তো মেয়েদের 3টার দিকে তাকিয়ে পুরাই থমকে হয়ে গেছি। লিজা এখানে কি করছে? আর এরা তো জুই আর মেঘা। জুইটা একটু অহংকারী টাইপের, কিন্তু মেঘা খুবই ভালো মনের মানুষ। মেঘার মনে কোনো অহংকার নেই। তখনই রাজু বলে উঠল, এই তুই নি, নাম মেঘা, দেখ তোর পছন্দ হয় কিনা, আর বল আমাদের কেমন মানাবে। ওই ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি করস? আর তোকে এই রেস্টুরেন্টে ঢুকতে দিয়েছে কে? যত সব ছোট লোক। ছি রাজু ভাইয়া, এই ড্রাইভার তোমার বন্ধু? আপনারা কাকে ছোট লোক বলতেছেন? জানেন ও কে? আর ও চাইলে আপনাদের কি করতে পারে? আমি সিফাতকে চুপ করতে বললাম, কিন্তু তখন মেঘা বলল, এই তো রাজুর সাথে এসেছি। মামা আমি তো কিছুই বুঝতাছি না। তোকে সব বুঝে বলবো নি পরে। এরপর লিজা যা বললো তা শুনে সিফাত আর রাজুর মাথা তো পুরাই গরম হয়ে গেল। লিজা বলল, আয় ছোট লোকের বাচ্চা, তুই কি ঝুলিয়ে দিবি? আর মেঘ, তুইও কি ফালতু পোলারে পছন্দ করছস? আমার ড্রাইভারকে তারা বন্ধু বানাইছে। সিফাত এই কথা শুনে রাগান্বিত কণ্ঠে লিজাকে বলে উঠল, এই মেয়ে, এই তুমি কাকে কি বলতেছো? তোমার বাবার কি আছে? জানো আমি কার কি লাগি? আর রাজুকে, আর বিশেষ করে শুভকে। তোরা তো ছোট লোক, আর কি আছে তোদের পরিচয়? শুনি তো।
আমি SA গ্রুপ অফ কোম্পানির একমাত্র উত্তরাধিকারী, আর রাজু হলো RM গ্রুপ অফ কোম্পানির মালিক, এবং শুভ হলো। আমি সিফাতকে থামিয়ে দিয়ে বললাম, আর আমি হলাম আপনার গাড়ির ড্রাইভার। বলে রাখা ভালো, আমাদের কোম্পানি সারা বিশ্বে 10টা কোম্পানির মধ্যে 4 নম্বরে আছে, আর বাংলাদেশে 1 নম্বরের স্থানে আছে। সিফাত ও রাজুকে কোম্পানির বিশ্বে 5 থেকে 6 নম্বরে এবং বাংলাদেশে 2 থেকে 3 নম্বরে আছে, আর সেখানে লিজাদের কোম্পানি বাংলাদেশের 15 নম্বর স্থানে আছে। সিফাতকে ইশারায় বললাম চুপ থাকতে। সে আমার কথা শুনে চুপ, তাও বলতে লাগলো, আপনার এত অহংকার কিসের? আপনি কোথায় আর আমরা কোথায়? সিফাতের এই কথা শুনে লিজা রাগে গজগজ করতে করতে বলল, মেঘা থাক তুই এদের মাঝে, আমি চলে যাইতেছি। এটা বলে লিজা চলে গেল ওইখান থেকে। তখন মেঘা বলল, আচ্ছা ভাবি, রাজু মা যাই বলিস না কেন, আমাদের ভাবিটা কিন্তু অনেক পছন্দ হয়েছে, আর আমরা চাই তুই অতি তাড়াতাড়ি আমাদের ভাবিকে এনে দিবি। আমাদের কথা শুনে মেঘা অনেকটাই লজ্জা পেল, এবং লজ্জা পেয়ে লাল নীল সবুজ হয়ে গেছে। আমি খেয়াল করলাম জুই একটা ম্যাগাজিন দেখাচ্ছে, তাও আবার এক দৃষ্টিতে, আর সিফাতও বারবার জুয়ের দিকে তাকাইতেছে। মেঘাও তা খেয়াল করে বলে উঠল, কি রে, তুই এখানেও ম্যাগাজিন দেখতেছস? আপনি কে? আপনার আসল পরিচয় কি? আমি শুভ, আর আমি আপনাদের বান্ধবী মানে লিজার গাড়ির ড্রাইভার। সত্য কথা বলেন। আমি তো সত্যি কথাই বলছি। তাহলে এটা কি? কোথায়? জুই ম্যাগাজিনটা এগিয়ে দিয়ে বলল, এইটা কে? আমি দেখে তো পুরাই অবাক। ওইখানে তো আমারই ছবি এবং আমাদের কোম্পানির নামও। তা আবার সবার প্রথমে ভালো করে দেখার পর বুঝলাম এটা তো বাংলাদেশের টপ 10-এ থাকা কোম্পানিগুলোর নতুন মালিকের ছবি দেওয়া, আর সেখানে আমার নামও দেওয়া, এস তালুকদার। সিফাত আমার চুপ থাকা দেখে ম্যাগাজিনটা নিয়ে নিল। তা দেখে বলে উঠল, দোস্ত সব বলে দে, আর লিজা তো এখানে নাই, কিছু হবে না। আচ্ছা বলতেছি, তবে একটা শর্ত আছে, লিজা যেন জানতে না পারে আমি কে আর কি আমার পরিচয়। জুই আর মেঘা একসাথে বলে উঠল, আচ্ছা লিজা কিছুই জানতে পারবে না। আচ্ছা শোনো তাহলে। ও আপনারা তো জানেনই, তাই এখন আর বললাম না। সত্যি তুই এস তালুকদার? কেন, কোনো সন্দেহ আছে নাকি? না, আসলে আমাদের লিজা আসলে অনেক ভাগ্যবতী। তা তো বটে। তাহলে আজকের জন্য বিদায়। আচ্ছা ভাইয়া, আর সরি এতদিন খারাপ ব্যবহারের জন্য। আরে কোনো সমস্যা নাই, আসলে আপনি খুব ভালো। এরপর জুই আর মেঘা সেখান থেকে চলে গেল, আর তাদের চলে যাওয়ার দিকে দুই হারামি মানে রাজু আর সিফাত তাকিয়ে আছে। আমরা কিছুক্ষণ চুপ থাকার পর সিফাত বলতে শুরু করলো, দোস্ত যাই বলিস না কেন, জুইও দেখতে শুনতে কিন্তু খারাপ না। হ্যাঁ রে দোস্ত, আমার সাথে মানাবে না। কি কি কইলি তুই? ওই কি আবার কইলাম, একটু তুতলিয়ে বলতেছি। আর বেটা তুতলাছিস কেন? কই না তো। আমরা বুঝি বুঝি, ঠিক বলছি না রে রাজু? যা বলেছিস। আমি আজ খুব ক্লান্ত, সো বাই। ওকে মাম্মা, বাই। ওকে বাই। এরপর আমরা তিনজনে বাসায় চলে আসলাম। এরপর এসেই দিলাম একটা ঘুম, আর এক ঘুমে রাত কাবার আর কি। সকালে রাজুর কলে ঘুম ভাঙলো। কিরে এত সকালে কল কেন দিচ্ছস? একটা সুখবর দিতে। মামা আমার বিয়ের তারিখ ঠিক করে ফেলেছে। কি কস তুই? মামা। কোন বিয়েটা? এই মাসের 29 তারিখে। ও আচ্ছা ভালো। ওকে বাই, দেখা হবে, কথা হবে, সো গুড বাই। ফোনটা কেটে দিয়ে আবার ঘুমাতে যাব, তখনই লিজা কল দিয়েছে। হ্যালো ম্যাডাম, বলেন। আমি তো ম্যাডামের কথা শুনে টাস্কি খেলাম। বলে কি ম্যাডাম, তার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? শুভ, আই এম সো সরি, প্লিজ রাগ করো না। ম্যাডাম আপনার কি জ্বর এসেছে নাকি? কেন? আসলে ম্যাডাম আপনি আমাকে সরি বলতেছেন তাই আর কি। তো কি ভুল করলে সরি বলা যাবে না নাকি? তা যাবে না কেন?
আমি এত সব বুঝি না, ক্ষমা করছো কিনা সেটা বলো। এইভাবে বললে ভয়ে সবাই ক্ষমা করে দিবে। কি বলছ? কই ম্যাডাম, কিছু না তো। আমি শুনছি তুই কি বলছস। ম্যাডাম, আপনি যা শুনেছেন তা তো ভুল শুনেছেন। তুই না কিছু বলস নাই, তাহলে আমি কি বললাম তুই শুনছস কেমনে? কি বজ্জাত মেয়ের বাবা। বজ্জাত হলো কি আর খরার বউ তো আমারই হবে। কি রে, কথা বলছ না কেন? এই তো ম্যাডাম বলছি তো। তাহলে কি ক্ষমা করছস আমাকে? জি ম্যাডাম। তো আমি মূলত যে কারণে কল দিছি সেটাই তো এখনো বলা হয় নাই। জি ম্যাডাম বলেন। তোর ছুটি ক্যান্সেল, আর তুই এখন থেকে আমাদের বাড়িতে থাকবি। ম্যাডাম আপনি এসব কি বলছেন? আর আমি আপনাদের বাড়িতে থাকতে যাব কেন? এত মানে আমি বুঝি না। তোকে যেন আমি বিকালে দেখতে পাই, আর তোর সকল জিনিসপত্র যাতে সাথে থাকে। আচ্ছা ম্যাডাম। এই বলে শোয়া থেকে উঠলাম, ফ্রেশ হয়ে নিচে গেলাম, নাস্তা করে সবাইকে বললাম আমাকে আজ থেকে লিজাদের বাড়িতে থাকতে হবে। সো রাতে আর বাসায় আসা হবে না, কিন্তু দিনের বেলায় একবার আসব। আচ্ছা, তুই এই নাটক কবে শেষ করবি বলতো? আর কয়েক মাস, এরপর বিয়ে। আমি বলি কি, আমি গিয়ে নবী সরকারের সাথে তোদের বিয়ের কথা বলি। তা তো বললাই, কিন্তু এখন না, আমি বলার পরে বলবা। আচ্ছা, তুই যা ভালো বুঝাস তাই কর। আচ্ছা আব্বু। আর আম্মু, আমার জিনিসপত্র একটু গুছিয়ে দিবা। এরপর আমি উপরে গিয়ে গোসল করলাম, আর ওইদিকে আম্মু আমার সকল জিনিসপত্র গুছিয়ে দিতেছে। সব গোছানোর পর আমি ঘর থেকে বের হয়ে গেলাম লিজাদের বাড়িতে। 30 মিনিট পর লিজাদের বাসায় চলে আসলাম। ভিতরে গিয়ে দেখি রিয়া নিচে বসে আছে। আমাকে দেখে উঠে বলে উঠল, কিরে তুই এইখানে কি করস? তোর না 1 সপ্তাহ ছুটি দিয়েছিল? আমার আর ছুটি? কেন, কি হয়েছে? তেমন কিছু না, আপনার ভাবি বলেছে আজ থেকে এইখানে থাকতে হবে। নাকি আমাকে? কেন? তা তো আমি বলতে পারি না। আচ্ছা এই কথা বাদ দে, এই কথাটা বল, কালকে কি তোর সাথে লিজার দেখা হয়েছিল রাতের বেলায়? কেন, কি হয়েছে? সেটা না হয় পরে বলবো, আগে এইটা বল কিভাবে তোদের দেখা হয়েছে আর সেখানে কি হয়েছে? আচ্ছা বলতেছি, শুন তাহলে। আপনারা তো কালকে রাতের কাহিনী জানেন, তাই আর কিছু বললাম না। তো এবার বল, বাসায় কিছু হয়েছে নাকি? হয়েছে তো। কি হয়েছে? কালকে যখন সন্ধ্যায় লিজা তার 2 বান্ধবীর সাথে কই জানি যায়, এরপর রাত 9:30টায় দেখি লিজা কান্না করতে করতে বাসায় আসছে এবং কারোর সাথে কোনো কথা না বলে রুমে চলে যায়, আর এখনো রুমেই আছে। ও আচ্ছা, বুঝতে পারছি। তো তোমার হবু ভাবির কি খবর? খাইছে? না, খাই নাই। আচ্ছা, আমার কাছে খাবার দাও, আমি গিয়ে খাবারটা দিয়ে আসি। ম্যাডাম আসতে পারি? আচ্ছা, আমার কাছে খাবার দাও, আমি গিয়ে খাবারটা দিয়ে আসি। রিয়া আমার কাছে খাবার দিল, আমি গিয়ে লিজাকে খাবারটা দিয়ে আসি। ম্যাডাম আসতে পারি? আয়। ম্যাডাম, আপনি নাকি কাল রাত থেকে কিছু খান নাই? তোকে কে বলছে? রিয়া ম্যাডাম। ও আচ্ছা, আর তোর আসতে এত দেরি হলো কেন? ম্যাডাম রাস্তায় একটু জ্যাম আছে তো তাই। ও আচ্ছা। ম্যাডাম আপনার জন্য খাবার আনছি, খেয়ে নিন। দে, খুব খিদা লেগেছিল। ক্ষুধা যেহেতু লেগেছিল তাহলে খাবার খাননি কেন? তুই কি এখন তর্ক করবি নাকি খাবার দিবি? এই নেন ম্যাডাম, খেয়ে নেন। আর আমি তাহলে যাই। না, তুই এইখানে বসে থাকবি। ব্যাপারটা কি বুঝতেছি না তো। আজ ম্যাডাম আমাকে একবারও বকা দেয় নাই, আবার বলতেছে যে তার রুমে বসার জন্য। না না শুভ, এখানে অবশ্যই কিছু ঘাবলা আছে। কি রে, কি বলতেছস? শুনতে পারতেছি না তো। কই ম্যাডাম, কিছু বলি নাই তো। ও আচ্ছা, তাহলে তো ভালো। তো এইখানে বস। ম্যাডাম বসতেছি। আমি গিয়ে চেয়ারে বসে যাব, তখনই ম্যাডাম বলল, ওই তুই ওইখানে কেন বসতেছস? খাটের উপরে বস। আচ্ছা ম্যাডাম। আরও কিছু গল্প করলাম, এর মধ্যে ম্যাডামেরও খাওয়ার শেষ। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি এবার যাই।
আর একটু দাঁড়া। এই বলে ম্যাডাম আমাকে তার আলমারির সামনে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আমি এখন আমার এক বন্ধুর বাসায় যাব, সেখানে ছোট্ট একটা পার্টি আছে। তো আমি কি করতে পারি ম্যাডাম? তুই এখন আমাকে একটা ড্রেস পছন্দ করে দিবি। আমি পারবো না। তোকে যা বলছি তুই তাই কর। কি আর করার, ম্যাডামকে একটা খয়েরি রঙের শাড়ি পছন্দ করে দিলাম। তোর চয়েস তো খুব ভালো। ম্যাডাম, তো আমি এবার যাই? ওকে, তোর রুমে যা। আচ্ছা ম্যাডাম, যাইতেছি। এই বলে আমি রুম থেকে বের হয়ে আমার রুমে গেলাম। কিছুক্ষণ পর লিজা আমার রুমে আসলো এবং আমাকে জিজ্ঞেস করলো, দেখ তো আমাকে কেমন লাগতেছে। আমি তো তাকে দেখে আমার চোখ ফেরাতে পারছি না। তাকে অসম্ভব সুন্দর লাগতেছিল। কি বলবো, বাসায় খুঁজে পাচ্ছিলাম না। আমি এক কথায় তাকে দেখা আবারও তার প্রেমে পড়ে গেলাম। আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ লিজা বলে উঠলো, ওই তুই এইভাবে কি দেখতেছস? আর আমি তোকে কি জিজ্ঞেস করেছিলাম? কই দেখতেছি? কি কি কিছু তো দেখতেছি না। কিছু দেখলে এত তোতলাচ্ছিস কেন? কই তোতলাচ্ছি? আর আপনি আমাকে কি জিজ্ঞেস করছিলেন? আরেকবার একটু বলবেন প্লিজ। তুই শুনোস নাই? সরি ম্যাডাম, শুনি নাই। আমি তোকে জিজ্ঞেস করছিলাম, বলো তো আমাকে কেমন লাগতেছে, আর তুই কি না কথাটা শুনোস নাই? সরি ম্যাডাম। আচ্ছা এখন বল। আপনাকে পুরো একটা রাজকন্যার মতো লাগছে। হালকা মেকআপ, সাথে লাল কাচের চুড়ি, মাথায় হিজাব পরা। কিন্তু কি কিন্তু? না মানে আপনার ডানা কি ঘরে রেখে এসেছেন? মানেটা হলো, আমার সামনে তো একটা পরী দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তার ডানা দেখতে পাইতেছি না। যা দুষ্টু। ম্যাডাম সত্যি খুব সুন্দর লাগছে। ও আচ্ছা, তো তোর জামা কাপড় কই দেখি তো। কেন ম্যাডাম? দেখাতে বলছি, দেখা। এই যে এইগুলা। লিজা কি জানে খুঁজলো, এরপর বলল, ওইগুলো ছাড়া আর কিছু নাই তোর? আছে, কিন্তু আনি নাই। বুঝছি, তাহলে চল। কই যাবো ম্যাডাম? তোকে আসতে বলছি, আয়। আচ্ছা ম্যাডাম, আসতেছি। চল তাহলে। ম্যাডাম ড্রেসটা চেঞ্জ করে আসতেছি। তার দরকার নেই, তুই তাড়াতাড়ি চল, লেট হয়ে যাইতেছে। চলেন তাহলে ম্যাডাম। চল। আমরা গাড়ি থেকে বসলাম এবং ম্যাডামকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম কই যাবেন? শপিং মলে চল, কিছু কেনাকাটা আছে। আচ্ছা। 20 মিনিট পর শপিং মল চলে আসলাম এবং ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনি যান, আমি গাড়ি পার্কিং করে আসতেছি। আয়, ভিতরে পাঞ্জাবির সাইডে আসিস। আচ্ছা ম্যাডাম। আমি কি গাড়ি পার্ক করে চলে আসলাম। এসে ম্যাডামকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর ম্যাডামকে পেয়েও গেলাম। ম্যাডাম আমি এসে গেছি। দেখ তো কোনটা পছন্দ হয় তোর। কেন ম্যাডাম? তোকে যা জিজ্ঞেস করেছি সেটার জবাব দে। কেন ম্যাডাম, বলবেন তো আগে আপনি। পাঞ্জাবি কেন, আর কার জন্য? আমি এত কৈফিয়ত তোকে দিতে পারবো না। এ বলে একটা খয়েরি পাঞ্জাবি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এইটা ট্রাই করে দেখ। আচ্ছা ম্যাডাম দেখাচ্ছি, বাট কেন? এখন কিন্তু আমার মাথা গরম হইতেছে। আমি আর কোনো কথা না বলে পাঞ্জাবিটা পরে নিলাম। এই তো ম্যাডাম, আমি পরে এসেছি। কে আপনি, আর আমাকে ম্যাডাম ডাকতেছেন কেন? ম্যাডাম আমি শুভ, আপনার গাড়ির ড্রাইভার। বিশ্বাস কর, তোকে আজ পুরাই ফিল্মের হিরো লাগতেছে। আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম, ম্যাডাম আপনিও না। হইছে, লজ্জা পেতে হইব না। চল তাড়াতাড়ি, আমরা আরো কিছু গিফট কিনে বিল কাউন্টে আসি। লিজা বিল দিয়ে দেয়। এরপর আমি গাড়ি নিয়ে আসি এবং অনুষ্ঠানে যে আসি। এরপর আমরা একসাথে বাড়ির ভিতরে চলে যাই। তখন সবাই কেন জানি আমাদের দিকে তাকিয়েছিল। আমি কিছুটা আন্দাজ করলাম, হয়তো আমাদের ম্যাচিং ড্রেস দেখে তারা আমাদের দিকে তাকিয়ে আছে। তখন লিজা একটা মেয়েকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুই তাহলে আমাকে মিথ্যা কথা বলছিলি? তা তো বলছি, তা না হলে সারপ্রাইজ হতো কিভাবে? তো বল, কেমন আছিস? যখন তুই বলছিলি আসবি না তখন খুব খারাপ ছিলাম, কিন্তু এখন ভালো আছি। তাই নাকি? চল তোকে একজনের সাথে দেখা করাবো।
কার সাথে? আমার দুলা ভাইয়ের সাথে নাকি? জানি না, চল তো। বুঝছি, তুমি তলে তলে দেখি সিএনজি চালাইতেছ। তা হওয়া দরকার। এদিকে আমি একা একা সোফায় বসেছিলাম। তখন আমার খুব ওইটার চাপ দিয়েছে, মানে ওইটার। তাই তাড়াহুড়া করে টয়লেটের দিকে যেতে থাকি। তখন একটা মেয়ের সাথে সোজা ধাক্কা লাগলো। ধাক্কাটা একটু জোরেই লেগেছিল, যার কারণে মেয়েটা সোজা মাটিতে পড়ে যায়। আমি মেয়েটির দিকে এক নজর দিয়েই ওখান থেকে চলে যাই। তারপর শান্তির স্থানে, মানে টয়লেটে। আর অন্যদিকে লিজা বলতেছে, কি রে, পড়ে গেলি কি করে? আরে দোস্ত, একটা ছেলে কোথা থেকে এসে যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং আমার কই যেন চলে গেছে। তাকে কি তুই চিনোস? না রে, চিনি না তো, কিন্তু মুখ দেখলে চিনতে পারবো। আর হ্যাঁ, ছেলেটা একটা খয়েরি রঙের পাঞ্জাবি পরেছিল। কি, খয়েরি রঙের পাঞ্জাবি? রে, আর তাকে একবার পাই আমি, তার 12টা বাজাবো। আমি একজনকে ডাকতেছি, দেখ তো সে কিনা। আচ্ছা, তাড়াতাড়ি ডাক দে। তখনই লিজা আমাকে কল করলো। এদিকে আমি আমার কাজটা শেষ করলাম। তখন মোবাইলটা কেঁপে উঠলো। এখন আবার কি কল করলো? তখন মোবাইলটা বের করে দেখি সামনে লেখা বেশি উঠলো, মাই কলিজা। ও ম্যাডাম, সে আবার কল করতেছে কেন? তখন কলটা ধরে কানে ধরলাম। কি রে, তুই কই রে? ম্যাডাম, এই তো এইদিকে আসছি, একটা ইমার্জেন্সি কাজ করলাম আর কি। কি ইমার্জেন্সি কাজ ছিল? ম্যাডাম, কোনো সমস্যা? তেমন কিছু না, তুই তাড়াতাড়ি হল রুমে আয়। আসতেছি, এই বলে রুমে চলে গেলাম। গিয়ে দেখি আমি যার সাথে ধাক্কা খেয়েছি তার সাথে লিজাও দাঁড়িয়ে আছে। আমি কিছুটা ভয় নিয়ে তাদের সামনে গিয়ে বললাম, ম্যাডাম, আমাকে ডেকেছিলেন? দেখ তো, এই সেই ছেলে কিনা? এই ছেলেটাই। এটা বলার দেরি আর আমার গালে থাপ্পড়টা পড়া দেরি হয় নাই। অমনি ঠাস ঠাস করে আমি তো হতভম্বের মতো ম্যাডামের দিকে তাকিয়ে আছি। তখন লিজা বলল, ছি, আমি তোর থেকে এটা আশা করিনি। অন্তত একটা সরি বলতি, তাহলেই তো হতো। ম্যাডাম, আমি ইচ্ছে করে ধাক্কা মারিনি, আর সরি হয়েছে, আর বলতে হবে না। তোর মতন ছোট লোকদের আমি চিনি, তোকে এখানে আনাই আমার ভুল হয়েছে। আপনি কি আমার কথা শুনবেন? আসলে আমি মিথ্যা অপবাদ সহ্য করতে পারি না, তো তাই মাথাটা গরম হয়ে গেল। কি শুনবো তোর কথা? ছোট লোক কোথাকার। ইচ্ছে করে ধাক্কা মেরে আবার বলে ইচ্ছে করে মারিনি। আসলে কি, সুন্দরী মেয়ে দেখলে ধাক্কা মারতে ইচ্ছে হয়, তাই না? এদিকে জুই যেন কোথা থেকে এসে বলতেছে, কি হইছে রে সুমাইয়া, আর তুই ভাইয়াকে ছোট লোক বলতাছিস কেন? এখানে তোর ভাই কে? আর আমি তো লিজার এই ড্রাইভারকে বকতাছি। তুই আচ্ছা ঠিক আছে, মানলাম আমি ছোট লোক, আমি মানলাম আমি ইচ্ছে করে ধাক্কা দিয়েছি। ওকে ফাইন, ভালো থাকেন। আর সবাইকে বললাম এইদিকে কি আপনারা পার্টি এনজয় করুন। এটা বলে আমি চলে আসতে যাব, তখনই দেখি কে যেন আমার সামনে স্যার বলে ডাকতেছে। আমি তাকিয়ে দেখি মিস্টার জামিনুর, মানে আমাদের কোম্পানির ম্যানেজার। কি খবর আপনার, কেমন আছেন? স্যার, আপনাদের কারণেই তো ভালো আছি। তো আপনি এখানে কেন? আমার বাসায় কি আমি আসবো না নাকি? ও, তাহলে এটা আপনার বাসা? জি স্যার, কিন্তু আপনি এই গরিবের বাসায় কি করেন? এই তো একটু কাজ ছিল, তাই আর কি। ও আচ্ছা, তো কিছু খেয়েছেন? ভেতরে চলুন, আমার মেয়ের সাথে আপনার পরিচয় করিয়ে দিই। না, যাবো না। স্যার, না গেলে কিন্তু আমি রাগ করবো। কি আর করার, আমাকে এক প্রকার জোর করে ভিতরে নিয়ে গেল এবং বলল, মা সুমাইয়া, তোকে আজ একজনের সাথে পরিচয় করিয়ে দিব। জি আব্বু, কার সাথে পরিচয় করিয়ে দিবে? এই তো ইনি হলেন গিয়ে। তুই এখনো এইখানে? বেটা ছোট লোকের বাচ্চা, ছোট লোক। তোকে না কখন বলছি চলে যেতে? আমি তো যেতেই চেয়েছিলাম, কিন্তু আপনার বাবাই তো আমাকে ভিতরে নিয়ে আসলো। তুই বাহির হ আমাদের বাড়ি থেকে। তুই জানিস ইনি কে?
জানি তো, এই ছোট লোকটা হলো শুভ, আর এ হলো লিসার ড্রাইভার। এই কথা শোনার পর জামিনুর সাহেব আমার দিকে তাকালো, দেখে আমি চলে আসতেছি তখন আমাকে আবার ডাক দিল। স্যার স্যার। আমি না শোনার ভান করে গাড়িতে চলে আসলাম এবং বাসায় চলে গেলাম। অন্যদিকে জামিনুর সাহেব মেয়েকে বকতেছে আর বলতেছে, তুই স্যারকে কি করেছিস? আর তুই তার সাথে এত খারাপ ব্যবহার করছস কেন? বাবা, তুমি ওই ছোট লোকটাকে স্যার বলতেছো কেন? প্রথমে তুই আমার প্রশ্নের উত্তর দে। আসলে বাবা, ওই ছোট লোকটা হচ্ছে আমার বান্ধবী লিসা ওরফে নবী সরকারের মেয়ের গাড়ির ড্রাইভার। আজ তারা এই পার্টিতে আসছে, সকলে পার্টি এনজয় করতেছিল। তখন কোথা থেকে যেন ওই ছোট লোকটা এসে আমাকে ধাক্কা মারে এবং আমি ফ্লোরে পড়ে ব্যথা পাই। এরপর তাকে খুব করে বকা দিয়ে আমাদের বাড়ি থেকে যেতে বলি এবং সে চলেও যায়। এরপর তুমি আবার ওই ছোট লোকটাকে ঘরে নিয়ে আসো। তুই কাকে ছোট লোক বলছিস? আপনি কি জানেন তার আসল পরিচয়টা কি? তালুকদার গ্রুপ অফ কোম্পানির নাম শুনেছেন কখনো? তো সেই কোম্পানির নতুন মালিককে কি কখনো দেখেছেন? না তো। আর সেটার সাথে এর সম্পর্ক কি? সম্পর্ক আছে। তা হতে যাবে কেন? তাহলে আপনারা যাকে ছোট লোক বলছেন সেই ছোট লোকই হচ্ছে তালুকদার গ্রুপ অফ কোম্পানির মালিক। কি কি পাগলের মতো বকছেন? ও মালিক হতে যাবে কেন? তখন মেঘা আর জুই বলল, কারণটা আমরা বলি। বল। কারণ ও তোকে খুব ভালোবাসে তাই। কি বলতেছিস তুই? ঠিকই বলতেছি। তারপর আমার সব কাহিনী বলে, আমি কি করে এখানে এসেছি, কেন এত অপমান সহ্য করেছি। এইসব শোনার পর লিজা কেঁদে দিয়ে বলল, আমি এটা কি করছি? নিজের ভালোবাসাকে এতটা কষ্ট দিচ্ছি? এখন কেঁদে কি হবে? তুই পারলে তাকে কল কর এবং তাকে সরি বল, যদি সে তোকে ক্ষমা করে। তাই করি। লিজা তার ফোনটা বের করে দেখে তার ফোনে একটা মেসেজ, এবং মেসেজটা আর কেউ দেয় নাই, দিয়েছে শুভ। মেসেজটা লেখা ছিল, কি মিস লিজা, আমার পরিচয়টা তাহলে জেনে গেলেন, আর হয়তো এটাও জেনে গিয়েছেন কেন আমি আপনার বাড়িতে ড্রাইভার সেজেছিলাম। ঠিকই, আমি খুব ভালোবাসতাম আপনাকে, ভেবেছিলাম আপনিও আমাকে ভালোবাসবেন, আমার টাকা বা সম্পত্তিকে নয়। কিন্তু আমি ভুল ছিলাম, আমি সবসময় আপনার অবহেলার পাত্র ছিলাম এবং এখনও আছি। হয়তো এখন আপনি বলবেন আপনিও আমাকে ভালোবাসবেন, কিন্তু সেটা সত্যিকারের ভালোবাসা হবে না, কারণ এখন আমার কাছে টাকা আছে। আচ্ছা সরি, এতগুলো কথা বলার জন্য যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিন। আর সময়কে বলবেন আমি তাকে ইচ্ছে করে ধাক্কা দিইনি। আর হ্যাঁ, আপনি আর কখনো আমার সাথে কোনো যোগাযোগ করবেন না। আশা করি ভালো থাকবেন। ইতি ছোট লোক। লিজা এটা পড়ার পর তার হাত থেকে মোবাইলটা পড়ে যায় আর সে কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে যায়। আর এদিকে আমি বাসায় এসে জুড়ে জুড়ে কলিং বেল বাজাতে থাকি। তখন আম্মু দরজা খুলে দেয় আর বলে, আমি কি এখানে আসতে পারি না? এবার সরো, ভিতরে যাবো। আয়। আম্মু, আমাকে প্লিজ একটু ঘুম পাড়িয়ে দাও না গো, খুব ঘুম পাইতেছে আমার। তোর কি মন খারাপ? আম্মু, অনেক খারাপ। কেন, কি হয়েছে? তা তুমি সকালে শুনে এখন আপাতত আমাকে প্লিজ ঘুমাতে দাও। আম্মু কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিয়েছে, মনে করছিলাম আমি বোধহয় ঘুমিয়ে গেছি, তাই আম্মু চলে গেছে। কিন্তু আমার তো ঘুম আসতেছে না, খালি আজকের কথাগুলো মনে পড়তেছে। ম্যাডাম আমাকে সবার সামনে এভাবে মারলো, আমাকে এত অপমান করলো, আবার বললো তার সামনে যাতে না যাই। ওকে বাই, হবে যাবো না আমি। আর লিজার সামনে ভালোবাসা পেতে গিয়েছিলাম তাদের বাসায়, কিন্তু কি পেলাম শুধু অবহেলা। আমি আর এই দেশেই থাকবো না, আমি চলে যাব অনেক দূরে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকাল 10টার দিকে আমার ঘুম ভাঙলো আর ক্ষুধাও লাগছিল,
কারণ কাল সেই দুপুরে খেয়েছি তো, তাই ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আম্মু আর আব্বু মিলে টিভি দেখছে। আমি প্রথমে আব্বুকে বললাম, আব্বু আজ অফিসে যাও নাই? আজ তো শুক্রবার। মনে ছিল না? আম্মু খেতে দাও তো, খুব ক্ষুধা লাগছে। আয় খাবার দিচ্ছি। আম্মু খাবার দিতে লাগলো আর আমিও তো খেতে লাগলাম। তখন আম্মু বলে উঠলো, শুভ, জি আব্বু। তোমার না নবীর সরকারের বাড়িতে থাকার কথা? ওখানে আর আমি যাব না। আর আব্বু, আমি আমাদের লন্ডনের যে অফিসটা আছে সেটার দায়িত্ব কাল থেকে আমার। আর আমি আজকেই লন্ডন চলে যাব। কেন? আমার এই দেশে থাকতে আর ভালো লাগতেছে না, তাই। তুই যা ভালো মনে করিস তাই কর। জি আব্বু, তো আজ রাতের ফ্লাইটেই কিন্তু আমি চলে যাব। আজ রাতেই তুই চলে যাবি? জি আম্মু। এরই মাঝে আমার খাওয়া শেষ। তখন আম্মুকে বললাম, আম্মু আমার রুমে একটু আসো তো। আসতেছি। এই বলে আমি আমার রুমে চলে যাই এবং কিছুক্ষণ পর আম্মু আমার রুমে আসে। কি রে, কেন ডাকতেছিস আমায়? তুমি জানো না, তোমাকে আমার সব কথা না বলা পর্যন্ত আমার পেটের ভাত হজম হয় না। কি বলবি বল। আসলে কেন আমি আর এই দেশে থাকতে চাই না সেটা বলার জন্য। বল তাহলে। আসলে হয়েছে কি, এরপর আমি আমার সাথে কাল রাতে ঘটে যাওয়া সব কিছুই আম্মুকে বলি। এগুলো শুনে আম্মু বলল, তুই একেবারে ঠিক কাজই করেছিস। তো এখন আমার ব্যাগ গুছিয়ে দিবে কে? আচ্ছা, গুছিয়ে দিতেছি। দাও। অন্যদিকে লিজার চোখ মিটমিট করে খুলছে। সে তাকে তার রুমে আবিষ্কার করলো, কিন্তু এইখানে কিভাবে এসেছে তা তো সে জানে না। কিছুক্ষণ পর রিয়া রুমে আসলো এবং বলতে লাগলো, কি রে, এখন কেমন আছস? শুভ সে আর কখনো আসবে না, আর তোকে এখানে আঙ্কেল নিয়ে এসেছে। কেন আসবে না? তুই তার সাথে যে ব্যবহার কাল রাতে করেছিস তাকে ভুলে গেছিস? আর আমি তোকে অনেকবার কল করেছি, সেখানে বন্ধ দেখাইতেছে। আপু, আমি শুভকে ছাড়া বাঁচবো না, প্লিজ তুমি কিছু করো। এখন আর কান্না করে কি হবে? যখন তোকে বারবার বলতাম তুই কি শুনছিলি? তাকে অপমান করা বন্ধ করছিলি? না, কিছুই করস নাই, উল্টে তাকে অপমান করছস। আর করব না, তাকে আমি এইবার পেলে খুব ভালোবাসবো। তাই নাকি? তো কেন কেন তাকে ভালোবাসবি? সে তালুকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক দেখে? না, আমি তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। তো তাকে তাহলে এত অপমান করতি কেন? যদি তাকে প্রথম দেখাতে ভালোবাসতি, বল আমাকে। লিজা তখন একটা ডায়েরি বের করে দিয়ে বলল, এইটা পড়ো তাহলে বুঝবে। রিয়া ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করলো এবং সে দেখতে পেল প্রথম থেকেই সেই ডায়েরি শুভ নাম। সে পড়তে শুরু করলো একদম প্রথম থেকে। আজ আমি একটা ছেলেকে দেখেছি, সেই স্মার্ট, একদম আমার মনের মতো। জানি না আবার কবে তোমার সাথে দেখা হবে, তবুও দোয়া করি যাতে খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার দেখা হয়। আচ্ছা, তুমি কি বিয়ে করেছো? আমার মনে হয় করো নাই। সরি গো, আজ তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য। জানো, অজানা আমার বাবার ওপর কে যেন কারা জানে হামলা করতে চায়, তাই মাথাটা গরম ছিল। আর আর আমার কি দুর্ভাগ্যটা, বাবাকে দেখার পর তোমাকে বাইরে এসে খুঁজতে পেলাম না। তুমি কই যেন চলে গেছো। আমি নিশ্চিত তোমার সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। আমি সত্যিই খুব লাকি, কারণ আজ তুমি নিজেই আমার বাসায় এসেছো। আমি চাই তুমি সব সময় আমাদের বাসায় আছো, তাই তো আমি বাবাকে বলে আমার ড্রাইভার হিসেবে তোমাকে রেখে দিলাম। এখন তোমার সাথে আমার সব সময় দেখা হবে। তুমি এমন কেন বলো তো? কেন আমার মনের কথা বুঝতে চাও না? আর রাস্তায় অন্য মেয়েদের দিকে কি শুনি? আজ তাকিয়েছ বলেই তো আমি তোমাকে খুব বকলাম। প্লিজ আরে এমনটা করো না। রিয়ার সাথে এত কথা কিসের? রিয়া তোমার কি হয়? তোমার আমার সাথে তো এতটা হাসি মুখে কথা বলো না কেন বলো তো?
সত্যি খুব কষ্ট হয় আমার যখনই দেখি তুমি অন্য মেয়েদের সাথে কথা বলো। আমি না খুব খারাপ, আজ আমি আবার তোমাকে মেরেছি। প্লিজ আমাকে তুমি ভুল বুঝো না। আর হ্যাঁ, আজকেই আমি সোমাইদের বাসায় যাব এবং তোমাকে ভালোবাসি কথাটি বলবো। প্লিজ আজকে আমার মাথাটা গরম করে দিও না প্লিজ। আরও অনেক কিছু লেখা ছিল, এত কিছু লেখা সম্ভব না। রিয়া এইগুলো পরে লিজার দিকে তাকালো, দেখে লিজা কান্না করতেছে। তার মানে সত্যি তুই শুভকে ভালোবাসস? খুব বেশি। তাহলে কাল সকালে আমরা শুভদের বাড়িতে গিয়ে সব খুলে বলবো। আচ্ছা। আর এইদিকে শুভ রেডি হয়ে বেরিয়ে পড়ছে লন্ডনের উদ্দেশ্যে। আর তার শেষ কথা গুড বাই বাংলাদেশ এবং গুড বাই সিজন 1। গল্পটি সমাপ্ত। দুপুরে লন্ডন এয়ারপোর্টে ল্যান্ড করলাম। ওখানকার সমস্ত কাজ শেষ করে বাইরে আসলাম। এসে দেখি দুলাভাই ও আমার বোন দাঁড়িয়ে আছে। আর আমার পিচ্ছি রাজকন্যাটা আমাকে দেখে অনেক খুশি হয়েছে বোধহয়। তাদের কাছে যেতেই পিচ্ছিটা বলে উঠল, মামা তোমার সাথে এবার কোনো কথা নেই, তুমি পচা। তার মানে পিচ্ছি বুড়িটা আমার উপর রাগ করেছে? আমার তোমার সাথে আলি, আমাকে কোল থেকে নামাও। তা তো নামাবো না, আগে আমার শাস্তিটা শুনিয়ে দাও। তোমার শাস্তি হলো তুমি আমাকে এতগুলো চকলেট কিনে দিবা। মামুনি, এখন আমার কোল থেকে নামো, মামা অনেক ক্লান্ত। না, আমি নামবো না, আমি মামাল করেই থাকবো। তাকো না। কি রে, কেমন আছোস? ভালো, তুই? আমিও ভালো আছি। আমি জানি তুই ভালো আছস, আর এইটাও জানি আমার খুব ক্ষুধা লেগেছে, আর কতদিন তোর হাতের খাবার খাইনি। চল তাহলে। মামা আমাকে কি চকলেট কিনে দিবা? সামনে একটা শপিং মলে গেলাম, সেখানে অনেক ধরনের চকলেট পাওয়া যায়। আমি মিমের পছন্দ মতো চকলেট নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেতে চলে এলাম। এসে দেখি আমার সব প্রিয় খাবার আপু তৈরি করে রেখেছে। এত কিছু করতে গেলি কেন? বাইরে আমার ভাইটা আসবে, আর আমি তার জন্য এইটুকু করব না? তা তো বুঝলাম, কিন্তু দুলাভাই আবার কই গেল? সে তো অফিসে গেল কি একটা জরুরি কাজে। ও আচ্ছা। এরপর খেয়ে আমি ঘরে গেলাম এবং দিলাম এক ঘুম। সন্ধ্যা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখে সেখানে দুলাভাই বসে টিভি দেখতেছে। আমাকে দেখে বলল, আরে শালা বাবু যে, কখন উঠলা? এই তো এখনই, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। যা, আর সাবধানে থাকিস, আর তাড়াতাড়ি বাসায় চলে আসিস। ওকে। বলে গাড়ি নিয়ে ছুটছি। কোন দিকে যাচ্ছি তা আমি নিজেও জানি না। আর এখন লিজের কথা প্রচুর মনে পড়তেছে। সে কি করে আমাকে এত অপমান করতে পারলো? সে কি একটি বারের জন্য আমার ভালোবাসাটা এসব মনে করতেছি? হঠাৎ কেউ যেন চিৎকার দিল, আর তার চিৎকার শুনে আমি গাড়িটা ব্রেক করলাম। দেখি কিছু ছেলে মিলে একটা মেয়েকে কই যেন নিয়ে যাচ্ছে, আর মেয়েটা জোরে জোরে চিৎকার করছে, কিন্তু তারা তাকে ছাড়ছে না। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে বের হলাম, সাথে আমার বন্দুকটা নিয়ে নিলাম এবং তাদের কাছে গেলাম এবং 2টা ফায়ার আকাশের দিকে করলাম। তারা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালালো। আমি মেয়েটির কাছে যেতেই পুরো অবাক হয়ে গেলাম, কারণ মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হলো জান্নাত। আমি তার কাছে যেতেই সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো এবং কান্না করতে লাগলো। আমিও তাকে কান্না করতে দিলাম। কিছুক্ষণ পর আমি জান্নাতকে বলতে লাগলাম, কী রে, তুই এইখানে কী করস? তুই না বাংলাদেশে ছিলি? কিন্তু সেদিন তোর সাথে দেখা হওয়ার পর আমি আবার এখানে চলে আসি। ও আচ্ছা। ওখান থেকে আসার পর আমি কান্না করতাম। এরপর বাবা আমার বিয়ে ঠিক করে একটা ছেলের সাথে। এটা তো খুশির খবর। তো আমি তোর বিয়েটা কবে খাবো? আর মাত্র 7 দিন পর। আর তুই যদি আজ না আসতি তাহলে আমি আর কাউকে মুখ দেখাতে পারতাম না। যা হবার তা তো হয়েছে। এখন এই কথা আমি আর তুই ছাড়া কেউ জানে না। সব বাদ দে, এখন বল তোর গাড়ি কই? আমার গাড়ি নষ্ট হয়ে গেছিল, তাই আমি একটা বাসের জন্য অপেক্ষা করি। তখনই এদের গাড়ি এসে দাঁড় করায়। এখন এইসব বাদ দে। আমি কি তোর কাছ থেকে কিছু জানতে চেয়েছি?
চাইনি। তো এখন আমার গাড়িতে বস, তোকে তোদের বাড়িতে নামিয়ে দিয়ে আসি। এরপর আমি আর জান্নাত গাড়িতে বসছি। আমি গাড়ি চালিয়ে জান্নাতের বাড়িতে এসে জান্নাতকে নামিয়ে দিয়ে গেলাম। আমি আমার বাসায় চলে আসলাম। এরপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম এক ঘুম। সকালে আমার প্রিন্সেসটা ডাকিয়ে আমার ঘুম ভাঙলো। মামা মামা ও তো অফিসে যাবে না? আমি আর একটু ঘুমাই। না মামা, আর ঘুমানো যাবে না, কেন? কারণ তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। এই বলে আমার গায়ে এক গ্লাস পানি ঢেলে দিল, দিয়ে এক দৌড়। কি আর করার। আমিও ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। এরপর নাস্তা করে আমার বাগনিটাকে 2টা পাপড়ি দিয়ে অফিসে চলে গেলাম। দুলাভাই আগে অফিসে চলে গেল, তাই আমি একাই অফিসে চলে গেলাম। তাড়াহুড়ো করে অফিসের ভিতরে ঢুকতেই একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। আমি উঠে মেয়েটাকে উঠালাম এবং তাকে সরি বলতে যাব, তখনই আমি আমার গালে ব্যথা অনুভব করলাম। মানে আমাকে একটা থাপ্পড় মারলো। আমি মেয়েটির দিকে তাকিয়ে যা বুঝলাম, তাহলে মেয়েটি বাংলাদেশি, আর আমি আগে কখনো দেখিনি। এই যে, আপনার সমস্যাটা কি শুনি? আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? সরি, আসলে তাড়াহুড়োয় আপনাকে দেখতে পাইনি। দেখতে পাননি ছাই। আসলে সুন্দরী মেয়েদের দেখলে ধাক্কা মারতে ইচ্ছে হয়, তাই না? আসলে ব্যাপারটা সেই রকম না। দেখতে তো ভালো ঘরেরই লাগে। আপনি কি আমাকে চেনেন? কে আপনি? নিশ্চয়ই ইন্টারভিউ দিতে এসেছে। একটা মুচকি হাসি দিয়ে বললাম। আপনি কি করে জানলেন? বুঝছি। তো এত লেট করে আসলেন কেন? এইটা কি আপনার বাবার অফিস যে আপনি লেট করে আসবেন? তা একটু পরে বুঝতে পারবেন। বিড়বিড় করে কি বলেন? কই, কি বললাম? কিছু বলি নাই তো। আর আপনি কি এই অফিসে কোন পদে কাজ করেন? আমি হলাম এই অফিসের নতুন মালিক, শুভ স্যারের পিএ, মিস সোনিয়া। তো আপনার শুভ স্যার কি ভিতরে আছে? আপনাকে এত কথা বলতে পারবো না। আপনি এখন ওইখানে গিয়ে অপেক্ষা করুন। আচ্ছা, বলি হাসতে হাসতে ভেতরে চলে গেলাম। প্রথমে দুলাভাইয়ের কেবিনে গেলাম। এরপর দুলাভাই আমাকে নিয়ে আমার কেবিনে যেতে লাগলো। তখন আবার সোনিয়ার সাথে দেখা। সে দুলাভাইয়ের সাথে কথা বলতেছিল। স্যার জানেন, আজ কেনা একটা বিয়াদব আমাদের অফিসে আসছে চাকরি নিতে। আপনি তাকে চাকরি দিবেন না প্লিজ স্যার। আচ্ছা, তা না হয় বুঝলাম। তো সে তোমার সাথে কি এমন করেছে যে তাকে চাকরিতে নেওয়া যাবে না? সে আমাকে বিরক্ত করেছে। তো কেসে আজ তোর একদিন কি আমার একদিন? ভাইয়া, তাহলে আমি চলে যাই। তুই আবার কই যাবি? আপনি এখানে কি করেন? ওর অফিসে ও আসবে না তো কে আসবে শুনি? আর তোমরা কি একে অপরকে চেনো? না মানে, হ্যাঁ মানে ওনার কথাই তো আপনাকে বলেছিলাম আমি। বলতেছি কি হয়েছে। এরপর সানিয়ার সাথে যা করেছে তা বললাম। দুলাভাই আমার কথা শুনে তো হাসতেছে, আর সোনিয়া তো লজ্জার লাল হয়ে ওখান থেকে চলে গেল। আর আমি আমার কেবিনে চলে আসলাম। কিছুক্ষণ পর সোনিয়া আসে সরি বলতে। স্যার আসতে পারি? আসেন। স্যার সরি, আসলে আমি বুঝতে পারিনি। ইটস ওকে। স্যার একটা কথা বলি? বলো। আপনাকে দেখতে আমার মেজো ভাইয়ের মতো। তো আসলে আপনাকে কি ভাইয়া বলে ডাকতে পারি? আচ্ছা, ডাকিও। এরপর কাজ করে বাসে এসে ফ্রেশ হয়ে খাবার খেলাম এবং আব্বুকে কল করলাম। কিরে, কেমন আছিস? ভালো। তুমি? আমিও ভালো আছি। আম্মু কেমন আছে? ভালো আছে। তো তোর অফিসের প্রথম দিন কেমন কাটলো? আব্বু খুব ভালো। আম্মু কই? এরপর আম্মুর সাথে কথা বলে দিলাম একদম। এরকমভাবেই আমার দিন কাটছিল। লিজার কথা প্রচুর মনে পড়তো। কি আর করার, যাকে খুব করে ভালোবাসি তাকে তো কখনো ভোলা যায় না। এদিকে সানিয়ার সাথেও খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আমি ওকে আপু বলে ডাকি, আর ও আমাকে ভাইয়া বলে ডাকে। দেখতে দেখতে আরও প্রায় 6টা মাস কেটে যায়। আজ আমি আমার বাংলাদেশে যাব, খুব গুরুত্বপূর্ণ কাজে, তাই এয়ারপোর্টে বসে আছি। আমি আর সানিয়া শুধু যাচ্ছি। কিছুক্ষণ পর বিমানে উঠলাম, আর 8 ঘন্টা পর বাংলাদেশে বিমান ল্যান্ড করলো। এরপর বাইরে এসে দেখি আব্বু আমাকে নিতে এসেছে। আমিও বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখন আম্মু বলে উঠল, কি রে, ওখানে কি তুই কিছু খাস না? খাই তো। তো এত শুকিয়ে গেছিস কেন? আম্মু, আমাকে খেতে দাও তো। কতদিন তোমার হাতে রান্না খাইনি। আর আপনি কেউ দাও।
না আন্টি, আমার যা লাগবে নিয়ে নিব, আপনাকে কিছু দিতে হবে না। তা বললো কি হবে? কিরে, কেমন দিনকাল কাটাচ্ছিস ওখানে? খুব ভালো। তোমরা তো আমাকে ছাড়া ভালোই আছো। তোকে ছাড়া কি ভালো থাকা যায়? ও আচ্ছা, খেয়ে দে, রেস্ট নে, কাল সকালে কিন্তু মিটিং আছে। আব্বু, রেডি থাকবো। এরপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম। এরপর আড্ডা দিতে বের হলাম। রাতে এসে সোজা ঘুমের দেশে পাড়ি জমালাম। খুব সকালে ঘুম থেকে উঠেছি, তাই ভাবলাম একটু জগিংয়ে যাই। যেই বাবা সেই কাজ, জগিংয়ে বের হলাম। দেখি অনেক বন্ধুরাও আছে। আমার আর জগিংটা হলো না। সবাই মিলে খুব করে আড্ডা দিতে লাগলাম। তখনই কে জানি কল করেছে। ফোন বের করে দেখি যে বাবা কল দিচ্ছে। হ্যাঁ বাবা, বলো। কই তুই, মিটিংয়ের কথা কি ভুলে গেছিস? ও শিট, বাবা, আমি 5 মিনিট আসতেছি, এই বলে তাড়াতাড়ি বাসে চলে গেলাম। এরপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমি আর সোনিয়া মিলে অফিসে গেলাম। গিয়ে দেখি অলরেডি মিটিং শুরু হয়ে গেছে। এরপর আমি তো ভিতরে গেলাম। ওখানে গিয়ে দেখি আমার সামনেও বসে আছে, মানে লিজা বসে আছে। আমাকে দেখে কিছু বলতে যাবে, তার আগে আমি বলে উঠলাম, আপনাকে দাঁড়াতে হবে না মিস লিজা, আপনি বসুন। লিজা কিছু না বলে বসে পড়লো। আমি আবার বলতে শুরু করলাম, গুড মর্নিং এভরিওয়ান, সকল কেমন আছেন? তো আমরা মিটিং শুরু করি। এরপর মিটিং শেষ হয়ে যাওয়ার পর লিজা আমার কাছে আসে, এসে বলতে লাগলো, কেমন আছো? তুই থেকে তুমি কি করে সম্ভব? আমাকে কি মাফ করা যায় না? না, এই বলে আমি চলে আসলাম। কি আর হবে, তার সাথে এত মায়া বাড়ি। এখন তো আমার টাকা দেখে আমাকে ভালোবাসতে আসতেছে। তাকে আমার জীবনে আর কোনো দরকার নেই। এইসব ভাবতে ভাবতে আমি গাড়ির দিকে আসতে লাগলাম। লিজা কয়েকবার আমাকে ডাক দিয়েছে, আমি শুনে না শোনার বান করেছিলাম। একটা জিনিস খেয়াল করলাম, তাকে আর আগের মতো অহংকারী দেখা যাচ্ছে না। আগের থেকে অনেক চিকন হয়ে গেছে, মনে হয় খাওয়া দাওয়া ঠিক করে না। আমার কি, আমি চলে আসলাম আমার গাড়িতে এবং আমার পাশে আমার আপনি বসে, মানে সানিয়া বসলো। এরপর বাসায় গিয়ে খেয়ে দিয়ে রেস্ট নিতেছিলাম, তখনই সানিয়া এসে বলল, ভাইয়া একটা কথা বলবো, রাখবেন? বলো। রাখার মতো হলে রাখবো। ভাইয়া আসলে আমি না আগে কখনো বাংলাদেশে আসি নাই, যদি আপনি আমাকে একটু ঘুরতে নিয়ে যেতেন। আচ্ছা, তুমি রেডি হও, আমিও রেডি হয়ে আসতেছি। এই বলে আমিও গেলাম রেডি হতে। কিছুক্ষণ পর আমরা রওনা দিলাম দিয়াবাড়ির উদ্দেশ্যে। এই জায়গাটা অনেক সুন্দর। এখন গিয়ে দেখি অনেকটা পরিবর্তন করে ফেলেছে জায়গাটাকে। আমি সানিয়াকে উদ্দেশ্য করে বললাম, দেখো তো জায়গাটা কেমন। খুব ভালো। চলো ওই দিকটায় চলো, তোকে ফুচকা খাওয়াবো। সত্যি? আর এইখানকার ফুচকা খুব মজা হয়। এরপর আমি আর সানিয়া একটা দোকানে বসে ফুচকার অর্ডার করলাম। দোকানটা আমার পরিচিত, তাই দোকানদার বলল, কি মামা, আজ যে এতদিন পর আসলেন? মামা, হয়েছে কি, আমি না লন্ডনে চলে গেছিলাম, তাই আর এখানে একটা কাজ এসেছি। ও আচ্ছা। এরপর ফুচকা এনে দিল। আমি জালটা বেশি খাই বলে আমারটা জাল একটু বেশি দিয়েছে, কিন্তু ওয়েটার ভুল করে আমারটা সানিয়াকে দিয়ে দিয়েছে, আর সানিয়াটা আমাকে, আর আমারটা জাল কমা হওয়াতে আমি দোকানদারকে বললাম, কি মামা, আমারটা যে জাল কম দিল? কই মামা, বেশি করে তো দিয়েছি। আমি আর দোকানে কথা বলছি, তখন একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম, আর চিৎকারটা আর কেউ না, সানিয়া দিতেছে। উফ, ঝাল ঝাল, পানি পানি খাবো। আমি তো সানিয়ার অবস্থা দেখে হাসি রাখতে পারলাম না। এই নে পানি খা। সানিয়া এক নিঃশ্বাসে সব পানি খেয়ে ফেললো, তবুও যেন তার জাল কমতেছে না। আমি তার কাহিনীগুলো দেখতেছি আর হাসতেছি। কিছুক্ষণ পর দেখলাম সানিয়া কিছুটা শান্ত হলো, মনে হয় তার জালের প্রভাবটা কমেছে। খাওয়ার পর্ব শেষ করে আমি আর সানিয়া ওখানে আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে শপিং মলে গেলাম। ওখানে কিছু কাজ ছিল, আর সানিয়াও কিছু জিনিসপত্র কিনলো। আমিও তার সাথে ছিলাম। হঠাৎ দেখতে পেলাম লিজা এখানে আছে, আর আমাকে দেখে দৌড়ে আমার কাছে আসলো এবং আমাকে বলতে লাগলো, আমার কথাটা তো একটু শুনবে। কি বলবেন ম্যাডাম, বলেন। তুমি আমাকে এতটা অবহেলা করতেছো কেন? আমার মন চাইতেছে তাই। আর কিছু বলবেন? তখনই সানিয়া আসলো, আর লিজাকে দেখে আমাকে জিজ্ঞেস করলো, উনি কে? ইনি সে যার কথা তোমাকে বলেছিলাম। তার মানে ইনি লিসা? হুম। আপনি এখানে কেন এসেছেন? এইটা কি তোমার বাপের জায়গা যে এখানে শুধু তোমরাই আসতে পারবা? তাই মনে করতে পারেন। তখন লিজা কিছু একটা বলতে গিয়েও বলল না। তখন আমি লিজাকে বললাম,
আর কি কিছু বলবেন? কিছু যদি না বলেন তবে এখান থেকে সরেন। আর সানিয়া, তোমার কি শপিং শেষ হয়েছে? না হলে চলো তো, এখানে থাকলে আমার মাথা গরম হয়ে যাবে। কথাটা লিজাকে একটু শুনিয়ে বললাম, যাতে সে কিছুটা রেগে যায়। আসলে অনেকদিন তার রাগান্বিত চেহারাটা দেখি নাই তো, তাই রাগলে তাকে পুরো লাল গোল টমেটোর মতন লাগে। আর আমার মন চায়, যা চায় আমার চায়, তাতে আপনাদের কি? শুনি। আমার কথা শুনে লিজা সত্যি অনেক রাগ করছে এবং সানিয়াকে বলল, আই মেয়ে, তুমি কে শুনি? আর শুভ, তুমি ওকে তুমি করে বলতেছো কেন? কারণ আমি তাকে ভালোবাসি। ঠিক বলছি না? সানিয়া চোখ মেরে হ্যাঁ বলতে বললাম। আমার কথা শুনে লেজার জন্য আকাশ থেকে পড়লো এবং অযোধ্যায় কান্না করতে শুরু করলো। আমি যেহেতু লেজের কান্না সহ্য করতে পারি না, তাই আমি ওখান থেকে বাসায় চলে আসলাম। এসে সোজা ফ্রেশ হয়ে বিছানা শুয়ে পড়লাম। ঠিক তখন একটা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে? আমি রিয়া। কেমন আছো রাজ ওরফে শুভ? আমি ভালো। তুই? তো নতুন বিয়ে কবে করলি? একবারও তো বললি না তো, এতটা পর বানাই দিলি আমারে। আমি আবার বিয়ে করলাম কবে? তো আজ শপিং মলে তোর সাথে কে ছিল? আচ্ছা, তুই এখন কই আসস? একটা কাজে বাংলাদেশে আসছি, 2 দিন থেকে আবার চলে যাব। ও আচ্ছা, তো কালকে কি আমরা দেখা করতে পারি? কখন করবি বল? কাল সকালবেলা। আচ্ছা। তো গুড নাইট। হুম। কথা বলার পর আমি ঘুমিয়ে গেলাম। সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল। এরপর ফ্রেশ হয়ে নাস্তা করে আমি আর সানিয়া মিলে রিয়ার সাথে দেখা করতে গেলাম। আমাকে আর সানিয়াকে দেখে রিয়া বলে উঠল, কিরে, বউকে নিয়ে দেখি খুব সুখে আছোস। বউটা আবার কে? আমি তো এখনো বিয়ে করিনি। বিয়ে যদি না করস তাহলে এই মেয়েটাকে? এ হলো মিস সানিয়া, আমার বিয়ে, আর আমরা ভাই বোনের মতো। কালকে যে লিজাকে অন্য কথা বলছিলি? আমি তো বলছি আমি ওকে ভালোবাসি। কি তুই বল, বোনকে কি ভালোবাসা যায় না? ও, এইবার বুঝলাম। এরপর রিয়া সানিয়াকে বলতে, সরি, আসলে আমি বুঝতে পারিনি। কোনো সমস্যা নাই। তুমি কেমন আছো? ভালো আছি। তুমি? আমিও ভালো। এরপর রিয়া একটা ডায়েরি আমার কাছে এগিয়ে দিয়ে বলল, এটা লিজার ডায়েরি। তো আমি কি করতে পারি? এটা তুই পড়লে বুঝতে পারবি। আচ্ছা, আমরা কিছুক্ষণ কথাবার্তা বলে এরপর সোজা অনেক মজা করলাম। সন্ধ্যায় বাসায় আসলাম। কালকের ফ্লাইটে আবার লন্ডনে চলে যাব, তাই ব্যাগটা গুছিয়ে নিলাম। তখন হঠাৎ ডায়েরিটার কথা মনে পড়লো, তাই লিজার ডায়েরিটা পড়তে শুরু করলাম। আপনারা তো আগে ডায়েরি কী লেখা আছে তা পড়েছেন, এখন আর লিখলাম না। ডায়েরিটা পড়ে তো আমার মাথায় হাত। আমি মনে হয় আকাশ থেকে পড়লাম এবং আমি আমাকে বলতে লাগলাম, লিজা আমাকে এত আগে থেকে ভালোবাসে, একটিবার বললেও তো পারতো আমি শুধু শুধু তাকে কষ্ট দিয়েছি। তখনই আম্মু আমার রুমে আসলো এবং আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে, কি বকর বকর করছো? না কিছু না, তুমি কেন এসেছো? শুভ, কাল তো তোর জন্মদিন, কালকে থেকে যা এখানে, পরশু চলে যাস। আম্মু, কালকে তো আমি যাচ্ছি না। মানে? মানে কালকে আমি তোমার জন্য বউ আনবো। বউ মানে? তুই আবার নতুন কারো কথা বলতেছিস নাকি? না, ধরো এটা পড়ো। কি এটা? এটা হচ্ছে লিজার ডায়েরি, আর সে আমাকে অনেক আগে থেকে ভালোবাসে। আর আমি কালকে তোমাদের সাথে লিজাকে দেখা করাবো, আর আব্বুকে বলবো আমাদের বিয়ের ব্যবস্থা করতে হয়। তুই যা বলতেছিস তা কি সত্যি? সত্যি সত্যি, সত্যি। তাহলে তো আমি অনেক খুশি, তোর বিয়ের ব্যবস্থাটা করতে বলতেছি। আম্মুর রুমে চলে গেল আর আমি ফেসবুকে ঢুকে পড়লাম, কারণ গল্প যখন লিখি তখন তো ফেসবুকে ঢুকতেই হবে। কিছুক্ষণ মোবাইল টিপাটিপির পর যখন ফেসবুক থেকে বের হতে যাব, তখনই আমার আইডি মানে রাইটার শুভতে একটা মেসেজ আসলো। দেখি যে আইডিটা আমার পরিচিত, আমার প্রায় টুকটাক কথা হতো। সে আমাকে বেশ কয়েকবার প্রপোজও করেছে, বাট আমি বারবার তাকে বুঝিয়েছি আমি একজনকে ভালোবাসি আর আমি তাকে বিয়ে করব। দেখি তো আজ আবার আমাকে কী মেসেজ করেছে। প্লিজ আপনার ফোন নাম্বারটা দিন, খুব দরকার আছে। আমি রিপ্লাই দিলাম, কি দরকার? অনেক দরকার আছে। আগে দরকারটা বলেন, পরে দিতেছি। ফোনে বলা যাবে না। আচ্ছা, আপনার নাম্বারটা দেন, আমি আপনাকে কল করতেছি। 0130। এই নাম্বারটা দেখে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো,
কারণ নাম্বারটা আর কারো না, নাম্বারটা হচ্ছে লিজার। আর লিজা আমাকে এত দিন ধরে আই লাভ ইউ বলে আসছে, আর আমি কখনো তা বুঝতে পারলাম না। হায় রে আমার কপাল। যাই হোক, এখন থেকে কী দরকারে কল দিতে বলছে, আমি কল দিলাম আমার অন্য নাম্বার থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো নাই। কেন, কি হয়েছে? ভালোবাসার মানুষটা যে আজ আমাকে খুব কষ্ট দিয়েছে। মানে? মানে আপনার না জানলেও চলবে। তো কল দিয়েছেন কেন? ক্ষমা চাইতে। কিসের ক্ষমা? সেটা না হয় অজানাই থাক। আমি কালকে সকালে সূর্য দেখতে পারবো না। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমার হাতে একটা ছুরি আছে, যেটা দিয়ে আমার হাতটা এখন কেটে ফেলবো। আর কাল সকালে সূর্য ওঠার আগেই আমি শেষ। আর হ্যাঁ, আপনি আপনার বউকে নিয়ে ভালো থাকিয়েন। এই বলে কলটা কেটে দিল, আমাকে আর কিছু বলতে দিল না। আর এদিকে আমি কিছু ভেবে পাইতেছি না, যদি লিজার কিছু হয়ে যায় তবে আমি কাকে নিয়ে বাঁচবো। এইসব ভাবতেছি আর কান্না করতেছি। আমার মন খালি বলতেছি লিজার বুঝি কিছু হয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11:32। আমি আর কিছু না ভেবে লিজাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি গাড়ি চালাচ্ছি আর কান্না করতেছি, নিজেকে আজ অনেক অপরাধী মনে হইতেছে। আর এইদিকে রাস্তাও যেন আজ শেষ হইতেছে না। পুরো 30 মিনিট পর লিজাদের বাসায় আসে পৌঁছালাম। মানে তখন ঘড়িতে দেখি 12:03। আমি কলিং বেল বাজতে লাগলাম, তখন রিয়া এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, আরে তুই এত রাতে এইখানে কি করস? লিজা কই? লিজা তো তার রুমে। আমি এক দূরে তার রুমে এসে দেখি লাইট নিভানো, সে কাঠের এক কোণে বসে আছে। আমি লিজাকে কিছু বলতে যাব, তখনই ঘরের লাইটটা জ্বলে উঠলো আর লিজা আর রিয়া একসাথে বলতে লাগলো। আমি তো ওদের কথা শুনে পুরাই অবাক। তখন লিজা আমার কাছে এসে বলতে লাগলো, শুভ জন্মদিন। তোমার মাথায় কি কোনো কমন সেন্স নেই? তুমি জানো কতটা টেনশনে ছিলাম? ওভাবে না বললে কি তুমি এখন আসতে? না, কখনোই আসতে না। নাও এবার কেক কাটো, আমার খুব খিদা লেগেছে। আমি কাটবো না। কেন কাটবে না? তোমার উপর থেকে রাগ এখনো কমে নাই। তো আমি কি কাজ করলে জনাবের রাগটা কমবে? জানি না। বুঝছি তো, তোমার কেক কাটার কোনো ইচ্ছে নেই, তাই তো? এই বলে আমি চলে আসতে যাব, তখন লিজা আমাকে উদ্দেশ্য করে বলে, যাও যাও, চলে যাও, আর কাল সকালে এসে আমার লাশটা দেখে যেও। এই কথা শোনার পর আমি আর আমাকে সামলাতে পারলাম না। আমি টাচ করে 2টা থাপ্পড় লিজার গালে বসিয়ে দিয়ে বলতে লাগলাম, তোর মরাটা তো শখ কেন? মরতে চাস তাই না? তুই মরে গেলে আমি কি নিয়ে থাকবো? লিজার গালে থাপ্পড়টা খুব জড়িয়ে রেখেছে, কারণ টুট কেটে রক্ত বের হচ্ছে। তখন সে কান্না মাখা গলায় বলল, তুমি যদি চলে যাও তবে বেঁচে থেকে কি লাভ? খুব ভালোবাসি যে তোমায়, প্লিজ আমাকে মাফ করে দাও। একটা শর্তে মাফ করতে পারি আমি। কি শর্তে? আমি তোমার সব শর্তে রাজি আছি। তোমার এই গোলাপি ঠোঁটের মিষ্টি যদি আমাকে খাও তবে মাফ করতে পারি। যা দুষ্টু। তখনই রিয়া কাশি দিয়ে বলতে লাগলো, এখানে কিন্তু আরেকজন লোক আছে। আমি তো রিয়ার কথা শুনে লজ্জায় পুরো লাল, নীল, হলুদ, সবুজ, গোলাপি হয়ে গেলাম। তখনই রিয়া আবার বলতে লাগলো, থাক বাবা, আর লজ্জা পেতে হবে না। এরপর লিজা গিয়ে আঙ্কেলকে ডেকে আনলো। এরপর সবাই মিলে কেক কাটলাম। খাওয়া শেষ করে আমি চলে আসতে যাব, তখন লিজা বলে উঠলো, তুমি গিয়ে তোমার ওই রুমটায় ঘুমাও, কালকে না হয় বাসায় যাব। বাবা, লিজা ঠিক কথা বলেছে। এই সময় বাসায় যাওয়াটা ঠিক হবে না, তুমি বরং আজ রাত এখানে থেকে যাও। আমি আর কোনো কথা না বলে এখান থেকে গেলাম। এরপর রুমে গিয়ে দিলাম এক ঘুম। রাতে কেন জানি মনে হলো কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাকে দেখি লিজা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখন আমি লিজাকে বলে উঠলাম, লিজা তুমি এখানে এত রাতে কি করছো? কেউ দেখে ফেলে সমস্যা হবে তো। আমার স্বামীর কাছে আমি আসছি, তাতে কার কি? তুমি ঘুমাও তো, আমি আজ সারা রাত তোমাকে দেখব। তা না হয় দেখবে, কিন্তু এখন ঘুমাও, বিয়ের পর সারা রাত দেখতে পারবে। এই বলে নিজেকে এক টান দিয়ে আমার বুকের উপর শুয়ে দিলাম। সেও কিছু বলল না, সে হয়তো চেয়েছে আমি এমনটাই করি। সকাল 10টায় আমার ঘুম ভাঙলো। আমি দেখি লিজা আমার বুকের উপর শুয়ে আছে। তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পুরো একটা কিউট বাচ্চার মতো দেখাচ্ছে। আমি বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে তাকে দেখলাম এবং তার কপালে আমার ভালোবাসার পরশ এঁকে দিলাম।
তখনই মহারানী ঘুম থেকে উঠে গেল এবং আমাকে বলতে লাগলো, এই যে মিস্টার শুভ, বিয়ের আগে এইসব কি দুষ্টু কোথাকার? যা হবে সব বিয়ের পর হবে। এখন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। তোমার এই শরীরটা যদি আমার উপর থেকে না সরাও তাহলে আমি কি করে উঠবো তুমি বলো? ও সরি 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 সরি, আমি এখনই সরছি। এত সরি আমি কই রাখবো? তোমার যেইখানে খুশি সেইখানে রাখো। তখন রিয়া রুমে এসে পড়লো। আমাদের একসাথে দেখে সে কিছুটা কষ্ট পেয়েছে তা আমি ঠিকই বুঝতে পারছি। রিয়া কষ্ট করে মুখে হাসি এনে বলল, কিরে তোরা বিয়ের আগে এইসব কি শুরু করছোস? কেন আমরা আবার কি করলাম? তোমরা তো কিছুই করো নাই, তোমরা তো ধোয়া তুলসী পাতা। চলো তাড়াতাড়ি নিচে চলো, আঙ্কেল তোমাদের জন্য অপেক্ষা করছে। তুই যা, আমি আসছি। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। তখনই আঙ্কেল আমাকে দেখে বলে উঠল, কি ব্যাপার, এত দেরি করে ঘুম থেকে উঠলে হবে? কখন থেকে তোমার জন্য বসে আছি, এসো এখানে এসে বসো। জি আঙ্কেল। আর আঙ্কেল আপনার সাথে কিছু কথা ছিল। জি বাবা বলো। আসলে আঙ্কেল আমি চাইতেছি যদি খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যেত তাহলে খুব ভালো হতো। এত তাড়াতাড়ি বিয়ে? আসলে আঙ্কেল হয়েছে কি, লন্ডনে আমার কিছু কাজ আছে, তো আমি চাইতেছি বিয়েটা সেরে একেবারে লন্ডনে চলে যেতে। ও আচ্ছা, তো কবে যাবে? খুব তাড়াতাড়ি 15 দিনের ভিতরে চলে যাব। ও আচ্ছা, তাহলে আজকে আমরা তোমাদের বাসায় যাবনি। ওকে আঙ্কেল। এরপর খাওয়া দাওয়া সেরে এবার বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরে সবাই আমাকে হাজারো প্রশ্ন করা শুরু করে দিল। কি রে বাবা, কাল রাতে এত তাড়াহুড়া করে কই গেছিলি? আর এতক্ষণ কই ছিলি তুই? তোর জন্য কি আমাদের চিন্তা হয় না? মা বলছে। এরপর যা যা ঘটেছে সব মাকে বললাম। মা এবং এটাও বললো যে আজকে লিজারা আমাদের বাসায় আসবে এবং এসে আমাদের বিয়ের কথা বলবে। মা তো সব শুনে মা খুশি এবং মা আমাকে বলল, তাহলে আমি আমার বৌমা পাচ্ছি। জি মা পাচ্ছ। বিকালের দিকে লিজারা আমাদের বাসায় আসলো। এরপর বিয়ের কথাবার্তা হলো। 7 দিন পরে আমাদের বিয়ে ঠিক হলো। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। আজ আমাদের বিয়ে, কিন্তু আজ সারা দিন রিয়াকে একবারও দেখতে পেলাম না। রিয়াকে অনেকবার খুঁজেছি কিন্তু কোথাও কোথাও পেলাম না। তখনই আমার মোবাইলে একটা মেসেজ আসলো। প্রথমে ভেবেছি মেসেজটা কোনো সিম কোম্পানি থেকে এসেছে, কিন্তু আমার ধারণা পুরোপুরি বলছিল মেসেজটা রিয়া পাঠিয়েছে। আমি তাড়াতাড়ি করে মেসেজটা বললাম এবং মেসেজটা পড়ার পর আমি পুরো হতবাক হয়ে গেলাম। রিয়া কী লিখলো এসব? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? তখন লিজা এসে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল এবং সে পড়তে লাগলো, রাত জানোস, আজ না আমার খুব 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 বেশি কষ্ট লাগতেছে, কারণ আমার ভালোবাসার মানুষটা অন্য কারো হতে যাচ্ছে, যেটা আমি দেখতে পারবো না। তাই চলে যাচ্ছে খুব দূরে চলে যাচ্ছে। ভালো থাকিস, আর একটা কথা মনে রাখবি, আমি তোকে অনেক ভালোবাসি, আর আমি তোকে নীরবেই ভালোবেসে যাব। এটি তোর নীরব ভালোবাসা। এইটা পড়ার পর আমার এবং লিজার মনে হাজারো প্রশ্ন বাসা বাঁধতে লাগলো। আমি কিছু ভেবে পাচ্ছি না রিয়া এখন কই যেতে পারি। আর এদিকে লিজাও কান্না করতেছে। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি সাথে সাথে মেয়েদের মানে আমার বন্ধুকে কল করি। কিরে জামাই বাবাজি, এখন কল দিলি কেন? আজ না তোর বিয়ে? দোস্ত, একটা বিপদ হয়ে গেছে। কি ব্যাপার আমাকে বল। তোকে সব পরে খুলে বলবো, এখন তুই আমার একটা সাহায্য কর। বল, কি করতে পারি? তোর মোবাইলে একটা নাম্বার SMS করে পাঠিয়ে দিচ্ছি, তুই এই নাম্বার ট্রেস করে বলতো কোথায় আছে। ওকে দে। তখন আমি রিয়ার নাম্বারটা মেয়েদিকে SMS করে পাঠিয়ে দিলাম। কিছুক্ষণ পর মেয়েদি আবার কল দিল এবং বলল, দোস্ত, এই নাম্বারটার লোকেশন তো এয়ারপোর্টে দেখাচ্ছে। তুই শিওর তো? 100%। ধন্যবাদ দোস্ত, পরে কথা হবে। এই বলে আমি কলটা কেটে দিলাম এবং আমি আর লিজা মিলে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। আমাদের মনে নানান ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রেখে সত্যি আমাকে ভালোবাসে? যদি ভালোবাসে থাকে তাহলে আগে বলেনি কেন? তার সাথে তো আমার অনেক দিন ছিলাম। এসব চিন্তা মাথায় ঘুরপাক খেতে খেতে এয়ারপোর্টে চলে আসলাম। এসে সব জায়গায় রিয়াকে খুঁজতে লাগলাম, কোথাও খুঁজে পেলাম না। হঠাৎ লিজা বলে উঠল, দেখ তো শুভ, ওই মেয়েটাকে রিয়ার মতো দেখা যাচ্ছে না? আমি লিজার হাতের ইশারা দেখি তাকে এই মেয়েটাকে দিকে তাকালাম। লিজা, এই তো রিয়া। আমি তো রিয়ার কাছে গেলাম এবং নিশ্চিত হয়ে তার সামনে দাঁড়িয়ে রইলাম। দেখে রিয়া কান্না করতে করতে চোখ দুটো ফুলিয়ে ফেলছে এবং বিড়বিড় করে বলছে, আমি কান্না করতেছি কেন? আমার তো সুখের দিন, আমার জন্যই তো শুভ আর লিজার বিয়েটা হচ্ছে। তখন আমি বলে উঠলাম, তা তো ঠিক আছে, কিন্তু তুই চলে গেলে আমি কেমনে থাকবো? আমার বিয়ে যেতে আমার বেস্ট না থাকে তাহলে কি আমি বিয়ে করে মজা পাবো? রিয়া তো আমাকে দেখে পুরোই অবাক। সেও তো
আমাকে এখন এখানেই দেখবে, তার আশাও করেনি। তখন লিজা রিয়ার সামনে এসে বলতে লাগলো, তুই কই যাইতেছস? আমি শুনি। তোরা এখন এখানে কি করস? তোদের তো এখন বিয়ে বাড়িতে থাকার কথা। তোর জন্য আর বিয়া হলো না আমাদের, মনে হয় আজকে আর হবে না। লিজা তুমি এখন একটু চুপ থাকো। আর রিয়া, তোর সাথে আমার খুব জরুরি কথা আছে। তো কি বলবি তা আমি জানি। তোর আমার সব প্রশ্নের উত্তর দে। এখন? এখনই বলবি। আচ্ছা বল, কি বলবো তোকে? তুই কবে থেকে আমাকে ভালোবাসছস? সত্যি বলতে কি, যখন তোকে আমি প্রথম দেখেছিলাম আমাদের কলেজে, তখন তোকে ভালোবেসে ফেলেছি। কি তুই সত্যি বলতেছস? জি, যা বলতেছি সত্যি বলতেছি। তোকে আমি সেদিনই বলতে চেয়েছিলাম, কিন্তু তুই অনেক বড়লোক ঘরের ছেলে, তাই তোকে কিছু বলিনি। ধীরে ধীরে তোর সাথে বন্ধুত্ব বাড়তে থাকে। গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। আর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, পুরো গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।